আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তো আমাদের হচ্ছে চ্যাপ্টার 11 এর অলরেডি একটা ক্লাস করা হয়ে গিয়েছে, চ্যাপ্টার 11.1 এন্ড 11.2। এন্ড সেখানে আমরা দেখেছি হলো তোমার দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা এবং হচ্ছে একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা টেকনিকটা। তো আমাদের চ্যাপ্টার 11.3 এন্ড 11.4 বাকি রয়েছে, যেখানে আমাদের মেইন টপিক হচ্ছে, তোমাদেরকে যদি একটু পিডিএফটা দেখাই, যে সরলরেখার ঢাল। অর্থাৎ 11.3 মেনলি তোমার হচ্ছে সরলরেখার ঢালকে নিয়ে কথা বলেছে, এন্ড 11.4 এটা হলো তোমার সরলরেখার সমীকরণকে নিয়ে কথা বলেছে। ঠিক আছে, তো তোমাদের বই থেকে আমি জাস্ট মেনলি টপিকটাকে দেখে নিলাম, তো দ্যাট আমি আমার মতো করে তোমাকে এটা পড়াতে পারি। তো আমার আসলে মেইন কাজ হচ্ছে তোমাকে আসলে মানে পুরো বিষয়টাকে একটু এক্সপ্লেন করে দেন হচ্ছে তোমাকে এই টপিকের ম্যাথ গুলো দেখানো বা টেকনিক গুলো দেখানো। তো আগে আগে আমি একটু এক্সপ্লেন করে দিব। অর্থাৎ তোমার সরলরেখার ঢাল, কিন্তু প্রথমে আমাদের ঢাল নিয়ে একটু কথা বলতে হবে। তো আসলে ঢালটা কি? তো যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি তোমার হচ্ছে ইটস আ গ্রেডিয়েন্ট অর আ স্লোপ অফ আ স্ট্রেট লাইন। তো স্লোপ, হোয়াট ইজ স্লোপ? আমাদের তাহলে মেইন কনসার্ন হচ্ছে শুরুতেই 11.3 আমার পার্ট টু। আমাদের আজকে 11 চ্যাপ্টার 11 এর পার্ট টু শুরু হচ্ছে 11.3 এর টপিক দিয়ে, সেটা হলো হোয়াট ইজ স্লোপ। তো স্লোপ বোঝার জন্য আমরা আসলে একটা বিষয় দেখবো, সেটা হলো ধরো যে তোমার অনেক সময় যে এরকম দেখে থাকবে এই ধরনের অনেকগুলো অ্যামিউজমেন্ট পার্কে এই ধরনের তোমার হচ্ছে ইয়াগুলো আছে, যেমন তোমার এই দেখো, এই তোমার হচ্ছে এরকম কিছু জিনিস আছে। তোমাকে যদি আরেকবার একটু ক্লিন করে এঁকে দেখাই, এই আমি এটা কি আঁকলাম। এরকম তোমার হচ্ছে অনেক ধরনের তোমার হচ্ছে অনেক বলতে পারো যে একটা চরকির মতো থাকে, যেখানে তোমার হচ্ছে এরকম করে তোমার অনেকগুলো সিট থাকে, এখানে কিছু মানুষ বসে। ঠিক আছে, ধরো যে এভাবে করে মানুষরা বসে আর কি। এইভাবে করে র্যান্ডমলি কিছু সিট যদি আমি এঁকে দিই তোমাকে, এই এরকম মনে করো। ঠিক আছে, এসব সিট ওকে। এই মনে করো এরকম কিছু সিট আমি এঁকে দিলাম। ঠিক আছে, বাস। এখন মনে করো এখানে এখানে তো মানুষরা বসে আছে। ঠিক আছে, এটা তোমার কি বলতো, এটা তোমার হচ্ছে ঠান্ডা দিকে স্কেলেটিং করতেছে। ওকে, এই ধরনের জিনিস কিন্তু তুমি হচ্ছে দেখবে অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে। ঠিক আছে, তো এখন আসলে আমি এটাকে একটু ক্লিন করে দিই, মানে বিষয়গুলোকে একটু ভালো মতো বোঝানোর জন্য। এটা দরকার নেই আমাদের। আচ্ছা, এটাই থাক যেটা আমি দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে এগুলা এগুলা কিন্তু সব লাইন, তাই না? এগুলা বিভিন্ন রকম লাইন, অর্থাৎ স্ট্রেট লাইন বলতে পারো। তো এটা হচ্ছে ওদের এটা আমাদের তোমার ঝুলানো আছে এই চারটা, ওখানে তোমার হচ্ছে ওরা বসে আছে। তো এটা তোমার সামনের দিকে যাচ্ছে। এরকম তোমার স্কেলেটিং বিষয়গুলো এরকম থাকে আর কি অ্যামিউজমেন্ট পার্কের মধ্যে। ঠিক আছে, তো এটা কেন দেখালাম, কারণটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ এই যে এখানে অনেকগুলো স্ট্রেট লাইন আছে, আর এগুলা এক এক রকম ভাবে বাঁকা। ধরো যে এটা হচ্ছে একটু বেশি বাঁকা, এটা খুবই বেশি বাঁকা, এটা কম বাঁকা, এটা বা তার থেকে একটু বেশি বাঁকা। এই ধরনের কি বিভিন্ন রকমের বাঁকলাইন দেখতে পাচ্ছ না তুমি? তো এখন আসলে এই যে বাঁকলাইন গুলো, এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে আসলে আমরা বুঝতে পারবো যে কোনটা বেশি বাঁকা। তুমি দেখে বুঝতেই পারতেছো যে এই যে রেখাটা আছে, এই রেখাটা সবচেয়ে বেশি বাঁকা, সবচেয়ে বেশি বেঁকে আছে। আবার তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এই রেখাটা সব থেকে কম বাঁকা, তাই না? ইট মিনস তুমি বলতে পারো যে এইটাকে, যেটা বাঁকা, এই বাঁকা জিনিসটাকে তুমি বলতেছো হচ্ছে স্লোপ। তাহলে এখানে আসলে গ্রেটেস্ট স্লোপ কোনটা? গ্রেটেস্ট স্লোপ মানে এই বাঁকা জিনিসটাকে আমি হচ্ছে স্লোপ বলতেছি। ঠিক আছে, তো এটাকে বলতে পারি হচ্ছে আমি গ্রেটেস্ট স্লোপ, আর এটাকে আমি বলতে পারি হচ্ছে স্মলেস্ট স্লোপ। ঠিক আছে, এরকম আর কি বিষয়টা। তো এখন তাহলে এই যে এইটা আসলে স্লোপ কেন বলতেছে? স্লোপ এই জন্যই বলতেছে যে ধরো তুমি যদি এখানে আসলে কোনো একটা বস্তুকে ধরো যে তুমি যদি এখান থেকে এখানে রাখো, তাহলে এটা কি খুব দ্রুত স্লিপ করবে না এখানে? আবার তুমি যদি এখানে একটা বস্তুকে রাখো, তাহলে কি এটা একটু কম আস্তে আস্তে স্লিপ করবে না? মানে যতই তোমার হচ্ছে এটা নিচের দিকে বাঁকা হবে, ততই কি হবে, এটা খুব বেশি জোরে স্লিপ করবে। অর্থাৎ স্লিপ মানে কি, মানে স্লিপ খেয়ে পড়ে যাওয়া বলি না আমরা। তো এরকম বিষয়টা, তো ওই স্লিপ থেকে স্লোপ বিষয়টাকে তোমাকে হচ্ছে নিয়ে মানে চলে আসছে আর কি। তোমার মোটামুটি বুঝতে পারছি তাহলে এখানে স্লোপ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। যে যেটা বেশি জোরে স্লোপ করে মানে স্লিপ করে, সেটাই তোমার কি স্লোপ, তাই না? আসলে বিষয়টা এরকম না। বিষয়টা কি তাহলে আমরা একটু ভালো মতো বুঝে নিই। তাহলে যদি আমরা এবার একটা গ্রেডিয়েন্ট সিস্টেম আঁকি, এখানে সাপোজ ধরো যে মানে চতুর্ভাগ যদি আঁকি, তাহলে এই হচ্ছে আমার চতুর্ভাগ। এখন
তোমাকে যদি এরকম একটা লাইন টেনে দিই আমি, তো সাপোজ ধরো যে দেয়ার ইজ 2 পয়েন্ট ইন দিস লাইন, এন্ড আমি তাহলে এই দুটো লাইনে এই দুটো পয়েন্টটা ফোকাস করতেছি, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে? তো এখন তোমাকে যখন আমি কোয়েশ্চেন করি যে তাহলে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে চাইলে তুমি কি করবা? তুমি মনে করো যে এখানে তোমার কোনো রাস্তা নাই, এই রাস্তাটুকু তোমার মধ্যে মনে করো নাই, ঠিক আছে? ধরো যে এখানে দুটো পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তো তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে চাইলে তুমি কি করবা? তোমার কাছে আসলে তোমার হচ্ছে এক্স অ্যাক্সিস, এন্ড তোমার কাছে আসছে হলো ওয়াই অ্যাক্সিস। সো দিস ইজ ইউর পাথ, ইউ হ্যাভ টু ফলো দিস পাথ। তোমার কাছে এখানে কোনো পাথ নেই, তাহলে তোমার কাজটা হলো কি, যে যেহেতু তোমার পাথ হচ্ছে ওয়াই অ্যাক্সিস এন্ড এক্স অ্যাক্সিস, ইট মিনস তুমি হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর প্যারালালি অথবা এক্স অ্যাক্সিস এর প্যারালালি চলতে পারবা। তাহলে তোমার যেটা করতে হবে সেটা হলো তুমি ফার্স্টে এখান থেকে এই পর্যন্ত উঠবা, উঠার পরে তুমি কি করবা? এখান থেকে এখানে যাবা, তাই তো? ইট মিনস তুমি এখানে ওয়াই অ্যাক্সিস এর প্যারালালি গেলা, এন্ড দেন তুমি কি করলা? তুমি হচ্ছে এক্স অ্যাক্সিস এর প্যারালালি এখানে আবার ফিরে চলে আসলা, বুঝছো? তোমার কাজ হয়ে গেছে। তো this is the shortest distance, but I cannot follow the shortest distance here. To understand what is slope, আমাদের আসলে এটা বুঝতে হবে যে আসলে তুমি কিভাবে এখানে যেতে পারো y axis and x axis এর প্যারালালি, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি, যে এই যে তুমি উপরে উঠলা, এইটাকে তুমি বলতে পারো হচ্ছে রাইজ, এন্ড তুমি যে এখান থেকে এখানে চলে গেলা এক্স অ্যাক্সিস এর প্যারালালি, এটাকে তুমি বলতে পারো হচ্ছে রান। তো অ্যাকচুয়ালি স্লোপ হচ্ছে এটাই, যে রাইজ ডিভাইড বাই রান। ইট মিনস স্লোপ ইজ দ্য রেশিও অফ রাইজ এন্ড রান। না, তুমি যদি একটু বইয়ের মধ্যে চলে আসো, তোমার বইতে এটা সুন্দরভাবে লেখাই আছে সেম জিনিসটাই, যে স্লোপ, ইফ ইউ কনসিডার এম ইজ দ্য স্লোপ, সো rise and rise divided by run, this gives you the slope of a straight line. It means একটা straight line কতটুকু বাঁকা, এটা আসলে তার ওঠা এবং দৌড়ানো, অর্থাৎ rise and run, এইটুকুর উপর নির্ভর করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি তো এইটুকু আমরা বুঝলাম। ইট মিনস তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের এই রেখাটার স্লোপ। তাহলে একজন যদি আসলে একটা একটা মানুষ যদি তোমার হচ্ছে এখান থেকে আসলে এই লাইনে যেতে চায়, তাহলে তাকে আসলে ফার্স্ট ওখানে উঠতে হবে, উঠার পরে সে তোমার হচ্ছে এদিকে যাবে। ওকে, এইটুকু মোটামুটি হচ্ছে আমার কনসেপ্ট স্লোপের। এবার আসো যে তাহলে স্লোপের মানে সাইনটা কি হবে, মানে স্লোপের আসলে প্লাস হবে না মাইনাস হবে, এটা কিভাবে বুঝবো? স্লোপটা কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। তো সবার আগে আসো তাহলে একটু বুঝে নেই, একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন তুমি রাইটে যাবা, এটা তুমি রেখে রাখতে পারো অলওয়েজ। এটা মনে করো যে আমি ধরে নিচ্ছি যে রাইটটা অলওয়েজ হচ্ছে পজিটিভ এন্ড লেফট অলওয়েজ হচ্ছে নেগেটিভ, এন্ড আমি অলওয়েজ ধরে নিব যে তোমার হচ্ছে উপরে যাওয়াটা, ইট মিনস আপ, আপ হচ্ছে অলওয়েজ পজিটিভ এন্ড ডাউন হচ্ছে অলওয়েজ নেগেটিভ। এটা আমি অলওয়েজ ধরে নেব, এভাবে এভাবে করে ধরে নিলে আমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এবার আসো, আমি যদি বলি যে there is a straight line in the first quadrant, then এইখানে স্লোপটা কি হবে? সাপোজ there is 2 point given, তাহলে তোমাকে এখন যদি যেতে হয় এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, আমি আগে বলেছি যে ইউ ক্যান নট ইউজ দিস পাথ ইজ ব্লকড, ইউ ক্যান নট ইউজ, সো ইউ হ্যাভ টু ইউজ the path which is parallel to y axis and parallel to x axis. So you have to go like this and this. So this is your path. তাহলে তুমি অ্যাকচুয়ালি কি করতেছো? ফার্স্ট অফ অল তুমি হচ্ছে এখান থেকে এখানে উপরের দিকে উঠলা, উঠার পরে তুমি হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডান দিকে অর্থাৎ রাইট সাইডে দৌড়িয়ে গেলা, হ্যাঁ, উঠছো এবং দৌড়িয়ে গিয়েছো। তাহলে তোমার আসলে যেটা তোমার রাইট ছিল সেটা তোমার ছিল আপওয়ার্ড, এন্ড তোমার যেটা রান ছিল সেটা তোমার ছিল হচ্ছে রাইট। সো উই ক্যান সে যে স্লোপ, এটা সাইনটা হবে তোমার পজিটিভ ডিভাইড বাই পজিটিভ, সো দিস ইজ পজিটিভ। আমি খুব বেসিক জিনিস তোমাকে পড়াই নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যদি এরকম হতো, সাপোজ ধরো যে তোমাকে হচ্ছে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, না মনে করো তোমার হচ্ছে আহ যদি এরকম তুমি যদি এইভাবে যেতা, মনে হয় যে তুমি এইভাবে যেতা নেগেটিভ, ঠিক আছে? এভাবে যদি তুমি যদি যেতা তাহলে কি হতো এটা? তাহলে তোমার ওটা কি হতো বলো তো? অর্থাৎ তুমি যদি নিচে দিকে যাও তাহলে তোমার হবে এটা নেগেটিভ, এন্ড তুমি যদি বাম দিকে যাও তোমার হবে হচ্ছে এটা আবারও নেগেটিভ। তো এরকম যদি হয় তাহলে তোমার সেক্ষেত্রে তোমার কিন্তু এটা পজিটিভই হবে, কারণ আমরা জানি যে স্লোপ, এটা যদি তোমার হচ্ছে নেগেটিভ বাই নেগেটিভ হয়,
তাও কিন্তু নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি এরকম আসে, ধরো যে আমি তাহলে এটা এটা মুছে দিচ্ছি, এটা দরকার নাই। আর যদি এরকম আমি একটা লাইন দেই, মনে করো যে এটা র্যান্ডম একটা লাইন দিলাম, সাপোজ ধরো যে এরকম, ধরো আম, এই, ঠিক আছে, এটা লাইন দিলাম। এখন তোমার হচ্ছে এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে? এবার তোমাকে যদি বলি যে তুমি হচ্ছে তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাবা, তো হাউ ক্যান ইউ গো? তোমাকে ফার্স্ট এখানে উঠতে হবে, দেন হচ্ছে বাম দিকে যেতে হবে, রাইট? ইট মিনস তোমার হচ্ছে উপরে উঠা, ইউ ক্যান সে যে তাহলে এবার তাহলে কি হচ্ছে স্লোপের সাইনটা, তো উপরে উঠা হচ্ছে পজিটিভ, এন্ড নিচে নামাটা মানে সরি বাম দিকে যাওয়া তোমার হচ্ছে নেগেটিভ। তো দিস টোটাল ভ্যালু অফ স্লোপ উইল বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ, ঠিক আছে? তো তার মানে ইট মিনস একটা মানুষ যদি এখানে উঠতে চায়, এই পয়েন্টে যেতে চায় এখান থেকে এখানে, ইউ ক্যান হি ক্যান নট ইউজ দিস পাথ, সো হি হ্যাভ টু ইউজ this path which is parallel to y-axis and then this path which is parallel to x-axis. তো এটুকু মোটামুটি আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। তো আমাদের তাহলে স্লোপের এই সাইনটা নিয়ে আই থিঙ্ক তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে এবার আসো যে একটা একটা লাইন যদি এরকম হয়, ইন দ্যাট কেস আসলে তাহলে আমাদের এইখানে যদি দুটো পয়েন্ট থাকে, তাহলে আসলে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কিভাবে যাব? তো ইট মিনস এখানে আসলে যেহেতু এই লাইনটা একটা স্ট্রেট লাইন, এটা which is parallel to x axis, this is x, সাপোজ this is x axis বা এটা x axis, তো এটা কিন্তু এটা প্যারালাল, এখানে কিন্তু কোনো বাঁকা বাকি নাই, তাই না? তার মানে এই পয়েন্ট থেকে তুমি যদি এই পয়েন্টে যেতে চাও, ইউ অনলি হ্যাভ টু রান, রাইট? দেয়ার ইজ নো রাইজ, দেয়ার ইজ নো রাইজ। তার মানে এখানে অ্যাকচুয়ালি তাহলে রাইজটা হচ্ছে কি জিরো। যেহেতু রাইজটা জিরো বাট রান আছে, ইট মিনস স্লোপ ইজ ইকুয়াল টু জিরো বাই রান। তো anything, the value of your denominator, if it is zero, not denominator, this is numerator, if the value of numerator is zero, so we can say the value, total value is zero. It means লবের ভ্যালু যদি জিরো হয়ে থাকে, তাহলে এটা তোমার কি হয়ে যাবে, এটা তোমার টোটালটা জিরো হয়ে যাবে। So slope, a straight line which is parallel to x axis, the slope of that line is zero. ওকে, আচ্ছা এটা বুঝে গেলাম। এখন যদি তোমাকে বলি যে তাহলে এখানে এরকম যদি একটা লাইন টানি তাহলে কি হবে বলতো? এরকম একটা লাইন মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তারপর এখন তোমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হবে। তো এটা তুমি কিভাবে স্লোপ বের করবা? তো যদি এরকম হয় ওয়াই অ্যাক্সিসে প্যারালাল একটা লাইন, দেখো ওয়াই অ্যাক্সিস এটা একটা ওয়াই অ্যাক্সিস, তো এটা ওয়াই অ্যাক্সিসে প্যারালাল স্ট্রেট লাইন। তো ইট মিনস তোমাকে তখন এখান থেকে এখানে যেতে হবে, ইট মিনস রাইজ, রাইজ অর আসলে রাইজ বলতে বোঝাচ্ছি যে তোমার হচ্ছে এটা মানে তুমি একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট উপরের দিকে উঠবা বা নিচের দিকে নামবা, এরকম আর কি বোঝাচ্ছি। তো ইন কেস তোমাকে এখানে ডাউনওয়ার্ড যেতে হচ্ছে, ডাউনওয়ার্ড, তাই না? তো ডাউনওয়ার্ড ইট মিনস এটা কিন্তু রাইজেরই অংশ। ধরো যে আহ, তোমার হচ্ছে রাইট এন্ড লেফট এটা তোমার হচ্ছে রানের অংশ, আর আপ এন্ড ডাউন এটা তোমার হচ্ছে রাইজের অংশ, রাইট? এটাই তো বিষয়টা। তো এখন কথা হচ্ছে তাহলে তুমি এখানে রাইজ করতেছো, তো যেহেতু তুমি রাইজ করতেছো, সো দেয়ার ইজ রাইজ, দেয়ার ইজ রাইজ, তাহলে স্লোপ অফ দিস স্ট্রেট লাইন which is parallel to y axis, there is rise but there is no run। কারণটা হচ্ছে কি, রান হচ্ছে আমাদের কি ডানে আর বামে। তো তুমি এখানে তো ডানে বামে যাও নাই, তুমি ডিরেক্টলি কি করছো, ডাউন গেছো। তার মানে এখানে আসলে রানটা হচ্ছে জিরো, অ্যান্ড এনিথিং the value of denominator, if it is zero, then the total value should be undefined, undefined, or someone can say this is infinity। তো হরের ভ্যালু যদি জিরো হয়ে থাকে তাহলে অলওয়েজ সেটা কি হয়ে যাবে, এটা আনডিফাইন্ড হবে, অর এলস ইনফিনিটি হবে, মানে এনিথিং, মানে ইনফিনিটি মানে তো আনডিফাইন্ড, তাই না? ইনফিনিটিকে ডিফাইন করা যায় না, তো দিস ইজ আনডিফাইন্ড। তার মানে একটা স্ট্রেট লাইন which is parallel to y axis, সেটা স্লোপ অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, এটা ইনফিনিটি, এটা স্লোপটা বের করা পসিবল না ইন রিয়েল লাইফ। তাহলে এবার যদি তোমাকে আমি বলি তাহলে ফাইন্ড স্লোপ, সো if 2 points of a circle of a straight line is given to you, so let's consider now, মোটামুটি আই থিঙ্ক থিওরিটা তোমরা বুঝতে পারছো স্লোপের। তো এবার যদি তোমাকে বলি তাহলে যে আসলে দুইটা পয়েন্টের দুইটা পয়েন্ট তোমাকে যে দিয়ে দিই, এরকম সাপোজ ধরো যে তোমার হচ্ছে এখানে মনে করো একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম মনে করো, ঠিক আছে? তো এটা এইভাবে যদি আঁকি তোমাকে দেখাই, এটা একটা স্ট্রেট লাইন আঁকলাম, ঠিক আছে? এটা এটা এই পাশে না দিই, এটা এই পাশে দিয়ে দিই। আচ্ছা, তো এখানে এটা এটাকে যদি আমি বলি হচ্ছে 2/3, আর এটাকে যদি আমি বলি হচ্ছে
-2, -3. So 2 points, 2, 3, and another one is -2, -3. So find slope. Find slope. ঢাল কত হবে এটা? তো তোমার কাজ হচ্ছে এবার দেখো, একটু বুঝতে হবে। আমি আসলে সেই কনসেপ্ট, আমি কোনো ফর্মুলার মধ্যে যাব না। দেখো আমার কথা হচ্ছে কি, আমি ফর্মুলার মধ্যে আগে যাব না। আমি যাব হচ্ছে কি, আমি যেটা কনসেপ্টটা তোমাদের বুঝাইলাম থিওরিটা, সেই থিওরি অনুযায়ী আগে আমি যাব। তো আমার কাজ হচ্ছে তাহলে এখানে যেহেতু নিচের পয়েন্ট থেকে আমরা উপরের পয়েন্টে উঠি, তাহলে আমরা যেটা বলতে পারি যে আমরা হচ্ছে ফার্স্টে এখান থেকে এখানে যাব, দেন হচ্ছে এখান থেকে এখানে যাব, রাইট? তো অ্যাকচুয়ালি তাহলে আমার কি দাঁড়ালো, আমি এটা একটু বললাম আরো লম্বা করে দিই। ঠিক আছে, এই হলো ব্যাপার স্যাপার। তো যেটাই হোক, যেটা বলতেছিলাম যে আমাদের যে কনসেপ্টটা ছিল সেটা কি বলতো, যে আমরা আগে উপরে মানে আগে আমরা রাইজ করবো, রাইজ করার পর আমরা হচ্ছে রান করবো। ওকে, তাহলে আমরা ফার্স্টে আপওয়ার্ড গেলাম, দেন রাইটওয়ার্ড গেলাম। তো স্লোপটা পজিটিভ ভাবে বোঝা যাচ্ছে, আর সেটা ম্যাটার করে না। আগে ম্যাটার করে যে আমার হচ্ছে যে এখানে স্লোপটা কিভাবে বের করবো আমি, ঠিক আছে? তো একটা বিষয় হচ্ছে যে আমি যেহেতু আসলে এই পয়েন্ট থেকে সবার আগে এই পয়েন্টে গেছি, অ্যাজ বিকজ আই ক্যান নট ইউজ দিস পাথ, তাহলে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কত, এই পয়েন্টটাকে আমরা বের করে ফেলি, এই পয়েন্টটা। তো স্লোপ হচ্ছে তাহলে, আমি তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো। স্লোপ হচ্ছে রাইজ ডিভাইড বাই রান, ঠিক আছে? তাহলে আমার কাজ হচ্ছে সবার আগে এই পয়েন্টটাকে ডিসকভার করা। তো আসলে তাহলে আমরা এই পয়েন্টটাকে ডিসকভার করে ফেলি। কিভাবে করব? দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস থেকে এই দিকে গেছে, এবং ওয়াই অ্যাক্সিস থেকে তোমার হচ্ছে উপরের দিকে গেছে। তাহলে এটা যেহেতু আমরা জানি যে এটা তোমার নেগেটিভ এক্স, এটা তোমার পজিটিভ এক্স, এটা পজিটিভ ওয়াই, এন্ড এটা তোমার নেগেটিভ ওয়াই, তাই না? তাহলে এটা যেহেতু এখান থেকে এই মিডল পয়েন্ট থেকে 0,0 বিন্দু থেকে যেহেতু এটা তোমার এদিকে গিয়েছে, তো এটা তোমার নেগেটিভ এক্স। কতটুকু নেগেটিভ? আমি দেখতেই পাচ্ছি যে এই বিন্দু আর এই বিন্দু তো সেম বিন্দু, তাই না? এটা তো সেম বিন্দু। হ্যাঁ, সেম বিন্দু না মানে তোমার এটা তোমার একই ডিরেকশন ইন্ডিকেট করতেছে, তাই না? এটাও তোমার এক্স অ্যাক্সিস এর -2 আসছে, এটাও তোমার এক্স অ্যাক্সিস এর -2 আসছে। তার মানে এটা তোমার -2, তো এটা তোমার কি হবে তাহলে -2, এক্স অ্যাক্সিস থেকে এটা -2 গেছে, এবং এটা ওয়াই অ্যাক্সিস থেকে উপরের দিকে গেছে, ইট মিনস +3। তাহলে এই বিন্দুটা হচ্ছে +3, হয়ে গেল কাজ, ঠিক আছে? এবার আসো, তাহলে এবার আমরা একটু চিন্তা করে দেখি তাহলে ঘটনাটা কি ঘটলো। সেটা হলো, তাহলে এখানে যদি এবার তুমি এটাকে বলো রাইজ, তাহলে হোয়াট ইজ দ্য রাইজ? রাইজ কত হবে? রাইজ হচ্ছে তোমার, দেখো, তুমি হচ্ছে -3 থেকে, ইট মিনস তোমার ছিল হচ্ছে এখানে -3, তো তুমি হচ্ছে অ্যাকচুয়ালি -3 থেকে +3 তে গেছো রাইজ। তো তুমি -3 থেকে +3 তে রাইজ গেছো, তাহলে ডিফারেন্স কতটুকু হবে? 3 থেকে -3 কতটুকু ডিফারেন্স হবে? 6। তো তুমি কিভাবে লিখবা? মানে -3, -2, -1 প্লাস তোমার হচ্ছে এবার তোমার কত, 0, 1, 2, 3 সবগুলো যোগ করলে কত হবে? -3, -2, -1, এটা তোমার কত হবে? এটা -6, রাইট? তো এটাই তো বিষয়টা। তো আমার এখানে কত হচ্ছে? 6, তাই না? তো আমাদের তাহলে মোট কত হচ্ছে তাহলে ডিফারেন্সটা? 6 হচ্ছে, রাইট? মানে -3 থেকে তোমার হচ্ছে এটা মোট 6 ঘর তোমাকে যেতে হচ্ছে। 0, 1, 2, 3, ঠিক আছে? যে 1, 2, 3, 4, 5, 6 তোমাকে এখান থেকে 6 ঘর মুভ করতে হচ্ছে -3 তে যেতে হলে, মানে -3 থেকে +3 তে যেতে হলে। তো 6 ঘর যেতে হচ্ছে তোমাকে। তার মানে দ্য ডিফারেন্স বিটুইন, মানে তোমাকে যেহেতু তুমি জানো যে তুমি এখান থেকে এখানে চলে গেছো সবার আগে, তো তুমি হচ্ছে তাহলে -3 থেকে 3 তে চলে গেছো। তাহলে রাইজ হচ্ছে 3 -3, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতেছো, বড়টা থেকে ছোটটা এই যে বিয়োগ করতেছো, এটা তো তোমার হচ্ছে এটার মাইনাসটা, ঠিক আছে? তো রাইজ গেল। রান কি হচ্ছে, তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে দৌড়ায় যাচ্ছ, তো কোন অ্যাক্সিসের প্যারালালি? এক্স অ্যাক্সিসের প্যারালালি। তার মানে তুমি হচ্ছে এই পয়েন্টেই ছিলা, তো তুমি 3 পয়েন্টেই ছিলা, তুমি এবার হচ্ছে -2 পয়েন্ট থেকে 2 পয়েন্টে দৌড়ায় গেছো। তাহলে 2 -2, তুমি বড়টা থেকে ছোটটা বের করে দিলে, এটার মতো করে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এখন দৌড়াই গেছো। তার মানে 2 থেকে -2 থেকে 2 তে চলে গেছে, ইট মিনস 2 -2। তাহলে কত হচ্ছে এটা? 6/4। তো এটা তোমার হচ্ছে তাহলে ঢালটা এরকম হবে আর কি, কত হবে? এটা তোমার 3/2 বা 1.5। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম সেটা হলো যে এবার যদি এটাকে আমি একটা ফর্মুলার মধ্যে ফেলতে চাই, যে তাহলে রাইজ বাই রান, আমি এটা বুঝতে পারলাম। তো তাহলে এবার যদি এটাকে ফর্মুলার মধ্যে ফেলতে চাই তাহলে কি হবে?
এবার আমরা আসলে এইটাকে কনসিডার করবো না ফর্মুলা আমাদের ফেলার জন্য। আমরা যেটা কনসিডার করবো সেটা হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আমরা থাকবো সীমাবদ্ধ। So if you consider that this is the x1 and y1 point and this is x2 and y2 point, তার মানে একটু খেয়াল করে দেখো তো, যেখানে তুমি 2 থেকে 2, তুমি এখানে দেখো 2 থেকে -2 বাদ দিছো, তো 2 -2 অ্যাকচুয়ালি তোমার তুমি তুমি কিন্তু অ্যাকচুয়ালি এ পয়েন্ট থেকে এ পয়েন্টে বাদ দিছো। যদিও আমরা এইটা ধরে নিয়েছিলাম, বাট অ্যাকচুয়ালি কিন্তু তোমার ঘটনা কিন্তু এ পয়েন্ট থেকে আর এ পয়েন্টের মধ্যেই কিন্তু হয়ে গেছে, তাই না? সেম ভাবে এখানে যে রাইসটা ছিল, রাইসটা কিন্তু আমার সেম, দেখো খেয়াল করে তুমি 3 থেকে -3 বিয়োগ করছো, দেখো 3 থেকে -3 বিয়োগ করছো, ইট মিনস যদিও আমরা এই বিন্দুটা ধরে কাজ করছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু তোমার এই দুটা বিন্দু নিয়ে আমরা কাজ করছি। তার মানে আমরা বলতে পারি যে তাহলে স্লোপ ইজ ইকুয়াল টু y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। তো অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা আসলে এখান থেকে এসেছে। আর টোটাল থিওরিটা বলে দিলাম যেন তোমাদের নেক্সট টাইম কোনো কোনো সময় এই মানে ঢালটা কিভাবে আসছে এটা নিয়ে তোমাদের জন্য কোনো কনফিউশন না থাকে, ঠিক আছে? এই ছিল আমার টোটাল থিওরিটা আর কি, y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। এছাড়া একটা ফর্মুলা তোমরা ইউজ করতে পারো, সেটা হচ্ছে যে দেখো এই রেখাটা, এটা তোমার তোমার যদি এরকম একটা এরকম বাঁকা হয়ে থাকে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটুকু আছে, ঠিক আছে, যেমন মনে করো যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে, মনে করো যে এই হচ্ছে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা। তাহলে যদি এটা থিটা হয়ে থাকে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু সরি তোমার টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ঠিক আছে, লম্ব বাই ভূমি। ইট মিনস লম্ব কোনটা, দেখো এই যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাই না? ইট মিনস তুমি হচ্ছে এই রেখার দৈর্ঘ্যটাকে এই রেখার দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে টেন থিটা পেয়ে যাবা। তো অ্যাকচুয়ালি তোমার তাহলে লম্ব বাই ভূমি যেহেতু, তো আমরা তাহলে বলতেই পারি যে এইটা ডিভাইড বাই এইটা, মানে আমরা জানি যে তোমার হচ্ছে এটা হচ্ছে কি, দাঁড়াও, আমি তোমাকে একটু বুঝাই বলি। ধরলাম হচ্ছে ঢাল হচ্ছে এম, তাহলে এম ইজ ইকুয়াল কি হবে, যে তোমার হচ্ছে লম্বটা, লম্ব ডিভাইড বাই হচ্ছে এটা, লম্ব বাই ভূমি যদি বলি, হ্যাঁ, তাহলে যেটা, তাহলে ঘটনাটা কি করতেছে, তাহলে বিষয়টা হচ্ছে হয়ে যাচ্ছে এরকম, যে তোমার হচ্ছে তাহলে এখানে বলতে পারি যে তোমার লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি মানে আমরা জানি তোমার ট্যান থিটা। তো ইট মিনস তোমার হচ্ছে তুমি যদি অ্যাকচুয়ালি এই থিটার অ্যাঙ্গেলটা জানো, তাহলে তুমি আসলে মানে কতটুকু এটা অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা তুমি যদি জানো, তাহলে অ্যাকচুয়ালি তুমি এই এম এর ভ্যালুটা বের করতে পারবা এই ফর্মুলা দিয়ে, এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা দিয়ে। ইট মিনস এম হচ্ছে, তুমি স্লোপ হচ্ছে ট্যানজেন্ট, স্লোপ হচ্ছে একটা রেখার ট্যানজেন্ট, হ্যাঁ। আচ্ছা, তার মানে এই ফর্মুলাতে তুমি বের করতে পারবা ইফ টু পয়েন্টস আর গিভেন, এন্ড এটাতে তুমি বের করতে পারবা ইফ দ্য থিটা ইজ গিভেন, কতটুকু ঢালু, কত অ্যাঙ্গেল ঢালু আছে রেখাটা, যদি সেই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, তুমি এটা এম ইজ ইকুয়াল টু ট্যান থিটা বের করে ফেলতে পারবা, অ্যাজ ট্যান অ্যাকচুয়ালি ইন্ডিকেটস লম্ব বাই ভূমি, তাই যেটা লম্ব এটা ভূমি, আমরা তো তাই করছি, তাই না? আচ্ছা, মোটামুটি এটুক ছিল আমার কথাবার্তা। আর কি কিছু আছে তোমাদের এখানে থিওরিতে? কিছু নাই আপাতত। যেটা আছে সেটা তোমাদের বের করা যাবে, মানে অঙ্ক করার সময় যদি কোনো কিছু ফাইন্ড আউট হয়, তো ইন দ্যাট কেস আমরা আসলে এটা বের করতে পারবো। আচ্ছা, তো এখন কিছু ম্যাথস আমরা দেখতে পারি এই রিলেটেড। তো অঙ্কে যাওয়ার আগে আমরা আসলে আরেকটা জিনিস দেখে নিই, একটা ইম্পর্টেন্ট টপিক আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে, তো সেম ভাবে তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে x1, y1 এবং x2, y2 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখার ঢাল কত হবে, তো তুমি এটা খুব ইজিলি বলতে পারো যে যদি এটা সেই রেখাটা যদি এটা হয়, অর্থাৎ x1, y1 বিন্দু, এটা x, y2 বিন্দু, তো রেখার ঢালটা কি হবে খুব ইজিলি তুমি বের করতে পারো, সেটা তোমার হচ্ছে যে y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2, অথবা অথবা y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। তুমি আসলে এটাকে এভাবে লিখতে পারো, মানে ধরো যে 1 দিয়ে লিখতে পারো আগে, অথবা 2 দিয়ে লিখতে পারো আগে। তো যদি তুমি 2 দাও তাহলে তোমার দুইটাতে 2 আগে হবে, আর যদি 1 আগে দাও তাহলে দুইটাতে 1 আগে হবে, এটাই আর কি। তো তাহলে সেম আসবে বিষয়টা, ঠিক আছে? তাহলে এটা তাহলে মোটামুটি বুঝতে পারছো আই থিঙ্ক। তো এখন তোমাকে যদি বলি যে এটা তো তোমাকে আমি আগেই বুঝাইলাম, এখন যদি তোমাকে আমি বলি যে এই রেখাটা x1, y1 এবং x2, y2 এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখার লম্ব রেখার ঢাল কত হবে, লম্ব রেখা, এইবার এই রেখার ঢালটা তুমি বের করো। তো এবার তাহলে তুমি কত বের করতে পারো, তুমি যদি ধরে নাও যে এই রেখার ঢালটা হচ্ছে m1 আর এই রেখার ঢালটা হচ্ছে m2, তাহলে m2 কত হবে, m2 হবে হলো, দেখো খেয়াল করে, যে তোমার হচ্ছে মাইনাস x1 মাইনাস x2
আছে, ডিভাইডেড বাই y1 মাইনাস y, ঠিক আছে। এটা হলো বিষয়। কি বললাম, x1 মাইনাস x2 ডিভাইড বাই y1 মাইনাস y2, অথবা এভাবে লিখতে গেলে তোমার কত হবে, এটা x2 মাইনাস x1 ডিভাইড বাই y2 মাইনাস y1, ঠিক আছে। ইট মিনস তোমার এটা কিন্তু উল্টায় গেছে, তাই না? এবার দেখো লম্ব রেখার কারণে এটা নিচে কিন্তু উপরে চলে গেছে, আর এটা কিন্তু নিচে চলে আসছে, আর আর সামনে একটা মাইনাস চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে দুটা রেখা পরস্পর লম্ব হতে হলে তাদের ঢালের গুণফল অলওয়েজ -1 হতে হবে। খেয়াল করে দেখো, তুমি যদি এটাকে আর এটাকে গুণ করে দাও, এটাকে, তাহলে দেখো এটা কাটা যাবে, এটা কাটা যাবে, ঠিক আছে। এখানে পাশাপাশি গুণ করলে দিলে থাকবে খালি -1। ইট মিনস m1 ইন্টু m2 ইজ ইকুয়াল টু -1 হবে যখন রেখা দ্বয় পরস্পর লম্ব হবে। তো ঢাল দ্বয়ের গুণফল পরস্পর লম্ব হবে। তো লম্ব হওয়ার শর্ত, দুটা রেখা লম্ব হওয়ার শর্ত হচ্ছে এটা। আর দুটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? দুটা রেখা সমান্তরাল হওয়ার শর্ত, ইট মিনস মনে করো যে এটা রেখা, অথবা এটা রেখা, এটা রেখা, তো দুটা রেখা সমান্তরাল না? তো এই রেখাগুলা সমান্তরাল হওয়ার শর্তটা কি? সমান্তরাল হওয়ার শর্তটা হচ্ছে যে ঢাল পরস্পর সমান হবে। দেখো এটা যতটুকু ঢালু, এটাও ততটুকুই ঢালু। এখানে যতটুকু স্লিপ করবে, এখানে ততটুকুই স্লিপ করবে। তো এটা ঢালটা সমান হবে, m1 ইজ ইকুয়াল টু m2। এটা জাস্ট জেনে রাখো, খুবই ইফেক্টিভ দুটা জিনিস তোমাদের বলে দিলাম, অঙ্কের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। তো এই পর্যন্ত গেল, তাহলে এবার আমরা অঙ্কে চলে আসতে পারি। আই হোপ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এটা। তো অঙ্ক আসলে থিওরিটাই মেন ছিল, অঙ্ক আসলে তেমন বোঝানোর কিছু নাই, আর এখানে আসলে শর্টকাটের কোনো বিষয় আসে না, ঠিক আছে। শর্টকাট বলে কোনো শব্দ নাই এই জিনিসগুলোতে। তো আসলে বেটার নট টু শো ইউনি শর্টকাট। আসলে থিওরিটাকে ভালো মতো বোঝায় যাওয়ার পরেই মোটামুটি চ্যাপ্টারটা ক্লোজ করা যায়, ঠিক আছে। হোয়াটএভার, স্টিল কিছু এক্সাম্পল না দেখালেই নয়। তো সাপোজ ধরো এক্সাম্পল ওয়ান দিয়ে স্টার্ট করি। আমি আমার নিজের মতো করে কিছু এক্সাম্পল দেখাবো তোমাদেরকে। আসলে এটা ম্যান্ডেটরি না যে তোমাকে হচ্ছে ওভাবে দেখাতে হবে, বইয়ের বইয়ের টপিক অনুযায়ী। যেমন দেখো, যে তোমাকে যদি বলা হয় যে একটা রেখার ঢাল কত হয়, একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, মনে করো যে 2y ইজ ইকুয়াল টু 6x প্লাস 3, রেখাটির ঢাল কত? এই ধরনের কোয়েশ্চেন এমসিকিউ তে কিন্তু আসতে পারে। তো আমি তোমাকে জাস্ট এমসিকিউ বেসড কিছু প্রবলেমই দেখাই। সো 2y ইজ ইকুয়াল টু 6x প্লাস 3, এই রেখাটির ঢাল কত হবে? তো এটা তুমি কিভাবে বের করবা? ইউ হ্যাভ টু অলওয়েজ রিমেম্বার যে y ইজ ইকুয়াল টু mx প্লাস 3, এটাই হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। তো সেই হিসাবে তুমি সাজাবা এটাকে, দেখো কিভাবে সাজাবা। তাহলে 2y, তো দেখো এটাকে তুমি y দ্বারা 2 কে দ্বারা ভাগ করে দাও এই পাশে, তাহলে তোমার 6/2 x প্লাস 3/2, তাহলে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এই যে m এর ভ্যালু বের হয়ে গেছে। সো ঢাল হচ্ছে অ্যাকচুয়ালি 3, এই যে m এর ভ্যালু হচ্ছে তোমার 3। তো এইভাবে করে তুমি একটা রেখা ঢাল বের করতে পারো, ঠিক আছে। এখন যদি তোমার এটা এভাবে দেওয়া থাকতো, সাপোজ ধরো 2y মাইনাস 6x মাইনাস 3, তাহলে তুমি কি করতে, এই 6x আর 3টাকে তুমি এ পাশে বাড়া দিবে। ইট মিনস y কে তুমি অলওয়েজ আলাদা রাখবে, y কে আলাদা রেখে, এবং y এর যে সহগটা থাকবে সেই সহগটাকে তুমি হচ্ছে অলওয়েজ ভাগ করে দিবে এই পাশে। y কিন্তু ফাঁকা থাকতে হবে, ঠিক আছে। y তে কিন্তু কোনো সহগ থাকা যাবে না, কোনো কোএফিসিয়েন্ট থাকা যাবে না। দেখো এখানে কিন্তু কোএফিসিয়েন্ট ছিল, আমি কিন্তু এর পাশে ভাগ করে দিয়েছি 2 দ্বারা। তো আই হোপ তুমি বুঝতে পারতেছো বিষয়টা। তো এটা গেল আমাদের এক্সাম্পল 1, খুবই সিম্পল এক্সাম্পল দিয়ে স্টার্ট করলাম। একটা সরলরেখার ঢাল কিভাবে বের করতে হয়, ইনস্ট্যান্ট। আচ্ছা, তো এরপরে যদি তোমাকে বলে দেই, সাপোজ আরেকটা সহজ এক্সাম্পল, সাপোজ 2,3 এবং 4,6, এই বিন্দু দ্বয়ের সরলরেখার ঢাল কত হবে, এম কত হবে? এটা খুব ইজিলি বের করা যায়। তুমি জানো যে এম ইজ ইকুয়াল টু হচ্ছে y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2। তো 6 মাইনাস 3 ডিভাইড বাই 4 মাইনাস 2, দিস ইজ সিম্পল, আগের মতোই 3/2। ওকে, এটা এক্সাম্পল 2 গেল। এবারে আমি এক্সাম্পল 3 চলে আসি। একটু সিম্পল জিনিস দেখা নিলাম আর কি। ওকে, এরপর আসো। এরপর কি কি দিতে পারি? আহ, যদি এরকম বলি তোমাকে, ধরো যে যে এক্স মাইনাস ওয়াই প্লাস 5, এই রেখাটি ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কত ডিগ্রি কোণ? একটু উল্টাই দিলাম না কোশ্চেনটা। এবার এবার দেখো কোশ্চেন কিভাবে বের করবা, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে।
একটা রেখার সমীকরণ দেওয়া থাকতে পারে এরকম, ঠিক আছে? এই ধরো যে রেখাটা x মাইনাস ওয়াই প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এই রেখাটা একটা র্যান্ডম রেখা দিচ্ছি আমি, এই রেখাটি y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমি কিভাবে বের করব? তো সবার আগে আমার কাজ হচ্ছে এখান থেকে ঢাল লাগে বের করে নেওয়া, রাইট? তো ঢাল তুমি কিভাবে বের করতে পারো? আম, তো তোমাকে তো এখান থেকে বের করতে পারো খুব ইজিলি, সেটা হলো যে y ইজ ইকুয়াল টু, দেখো এখানে x মাইনাস ওয়াই প্লাস 50 প্লাস 5 আছে, তুমি ওয়াইটাকে এই পাশে নিয়ে যাও তাহলে তো হয়ে যায়, তাহলে y ইজ ইকুয়াল টু x প্লাস 5, তাহলে m এর ভ্যালু হচ্ছে ওখান থেকে, দেখো এখানে mx প্লাস c যদি তুমি কনসিডার করো, m এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এই রেখার ঢালটা কত? 1, এই রেখার ঢালটা হচ্ছে 1। তো যেহেতু এটা 1, তাহলে এটা আসলে কার সাথে তুলনা করতেছে? এটা তোমার হচ্ছে এরকম, ধরো যে তুমি যদি এরকম চিন্তা করো, দেখো এটা হচ্ছে সরল রেখাটা, ঠিক আছে? তো দেখো তাহলে এইটা হচ্ছে সে থিটাটা, ওকে? তাহলে এই থিটা ইজ ইকুয়াল তোমার কি হয়েছে বলো তো? আমরা জানি যে m ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স m। তো অ্যাকচুয়ালি তাহলে থিটা ইজ কত হচ্ছে? tan ইনভার্স 1, তো দিস ইজ 45 ডিগ্রি। ইট মিনস এই যে অ্যাঙ্গেলটা না, এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার কি বলতো 45 ডিগ্রি আছে। তো অ্যাকচুয়ালি তাহলে এই ঢালটা y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? অবভিয়াসলি এটা 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 y অক্ষের সাথে কোণ হবে, এটা x অক্ষের সাথে হলে এটা y অক্ষের সাথে হবে। তার মানে বোঝা যাচ্ছে খুব সিম্পলি, সেটা হচ্ছে যে তুমি যদি এখন এই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি থেকে বিয়োগ করে দাও, তো 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, সিম্পলি 45 ডিগ্রি চলে আসবে। এই তো। এভাবে করে তুমি কিন্তু x অক্ষের সাথে বা y অক্ষের সাথে এটা রেখার তোমার হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তুমি সেটা বের করতে পারবা খুব ইজিলি। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমি আরেকটু কমপ্লেক্স প্রবলেমে চলে আসি। ধরো যে যদি এরকম তোমাকে বলি যে ধরো আরেকটা এক্সাম্পল দিলাম, সাপোজ এরকম আসতে পারে, এক্সাম্পল 4, সাপোজ তোমাকে বলে দিলাম যে y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল কত? কি করবা? সিম্পলি আগে তুমি সাজায় নিবা যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এভাবে তো yটাকে আলাদা রাখবা, বাকি সবগুলোকে এবার পাঠায় দাও, তাহলে জাস্ট 5 থাকতেছে। তো ইউ ক্যান সি দেয়ার ইজ অনলি c, নো mx, নো mx, তার মানে x এর কোনো সহগ নেই, ইট মিনস ঢাল নাই, তার মানে অ্যাকচুয়ালি m হচ্ছে 0। এটা খুব সিম্পলি বের করা যায়, রাইট? খুব সিম্পলি বের হয়ে গেল, ইট মিনস এই রেখাটা অ্যাকচুয়ালি এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এই রেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, কারণ আমরা জানি যে এক্স অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে ঢালটা কি হয়? 0 হয়, আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখার ক্ষেত্রে, অর্থাৎ যদি তোমাকে বলে দিতাম যে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তো তোমাকে যদি এই রেখা ঢাল বের করতে বলতাম, তুমি এটা দেখেই বলে দিতা যে এটা যেহেতু এক্স ইজ ইকুয়াল টু 5, so there is no y, so as there is no y, so we can say এই ঢালটা হচ্ছে তোমার কি? আনডিফাইন্ড। এখানে এক্স ছিল না, ওয়াই ছিল ঠিকই, তো এই কারণে আমরা বলতেছিলাম যে এটা এক্স অক্ষের সমান্তরাল, আর যদি এখানে ওয়াই নাই তো এটা ওয়াই অক্ষের সমান্তরাল, ঠিক আছে? ওয়াই অক্ষের সমান্তরাল লেখার ক্ষেত্রে কি হয় না? ওয়াই এর ভ্যালু 0 হয়। তো যেহেতু ওয়াই ভ্যালু 0, তো অ্যাকচুয়ালি তোমার এম এর ভ্যালু কি হবে? এটা অ্যাকচুয়ালি 0ই হয়ে যাবে, ঠিক আছে? তো ওয়াই অক্ষের সমান্তরাল লেখার ক্ষেত্রে ঢালটা কিন্তু আনডিফাইন্ড। এটা মোটামুটি এরকম বলে দিলাম। আচ্ছা, এখন তোমাদের বইতে কি এরকম কি কি ম্যাথ আছে তো দেখে নিই। আমার আসলে এখানে তেমন কোনো কঠিন কিছু বাড়ানোর মতো নাই। আচ্ছা, সমরেখ, হ্যাঁ এইটা একটু শিখানো যেতে পারে, সমরেখর বিষয়টা। মনে করো এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে হলো সি। এখন এখানে তুমি যদি কনসিডার করো যেখানে আরেকটা বিন্দু আছে বি, তাহলে যে এ বি আর মানে যদি এই তিনটা বিন্দু যদি একটা রেখার মধ্যেই নিহিত থাকে, ইট মিনস এই তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে এই সমরেখ হওয়ার শর্তটা হচ্ছে যে এদের যে ঢাল, এই ঢাল দ্বয় অলওয়েজ সমান হবে। ইট মিনস এবি এর ঢাল, এবি এর ঢাল এবং বিসি এর ঢাল অলওয়েজ ইকুয়াল টু হবে, ঠিক আছে? এটাই হচ্ছে তিনটা বিন্দুর মানে একই রেখায় নিহিত থাকার শর্ত বা সমরেখ হওয়ার শর্ত। তো তোমরা দেখতে পাচ্ছ, তুমি এখানে কিন্তু সমরেখের কনসেপ্ট গুলো যে কিন্তু তিনটা অনেকগুলো সবগুলো ম্যাথে কিন্তু সমরেখের কনসেপ্ট দিয়ে আসলে এসেছে। তো সেই ক্ষেত্রে আসলে যেমন আমি যদি কিছু অঙ্ক পিক করি, এখানে আসলে একই একই রকম অঙ্কই বলতে পারো সবগুলাই। তো আমি যেমন যদি ছয় নাম্বারটা যদি পিক করি যে এ এ কমা 0, বি হচ্ছে 0 কমা বি এবং সি হচ্ছে 1 কমা 1 সমরেখ হয়, তবে এ
1/a+1/b ইজ ইকুয়াল টু 1 হয়, এটা আমাকে প্রুফ করতে বলেছে। তো আমরা যদি এই কোশ্চেনটা নিয়ে একটু আগাই সামনে, সাপোজ ধরো তাহলে 6 নাম্বারটা, তাহলে এ হচ্ছে 0, এ কমা 0, বি হচ্ছে 0 কমা বি, এবং সি হচ্ছে 1 কমা 1। তো এই তিনটা বিন্দু, তাহলে দেখো খেয়াল করে আমি তাহলে বলতে পারি এবার যে এই তিনটা বিন্দু যদি সমারেখ হবে, তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে সবার আগে এ বি এর ঢাল বের করতে পারো, দেন তুমি হচ্ছে বি সি এর ঢালটা বের করতে পারো। এছাড়াও এখানে আরেকটা সিস্টেমে অঙ্কটা করা যায়, এটা তোমাদের হচ্ছে মেইনলি এইচএসসি তে শেখানো হবে, সেটা তোমার হচ্ছে ডিটারমিনেন্স পদ্ধতিতে। ঠিক আছে, এটা মেইনলি আসলে এইচএসসি তে শেখানো হবে, তো এটা এখন না শেখাই ভালো। স্টিল তোমার জেনে রাখতে পারো, মানে এটা তুমি ডিটারমিনেন্স পদ্ধতিতে বের করতে পারো। ইট মিনস এটা এইভাবে বের করতে পারো তুমি, যে হাফ হাফ ইন্টু এই দেখো এ, ঠিক আছে, 0 1, এরপরে এই যে 0 b 1, 0 b 1, ইট মিনস তুমি এক্স এর গুলাকে নিলা, তুমি হচ্ছে ওয়াই এর গুলাকে নিলা, ঠিক আছে। এটা নেওয়ার পরে এখানে সবগুলো 1 1 1 লিখে দিবা, এই তো। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটাই যে যদি তিনটা বিন্দু যদি সমারেখ হয়, তাহলে এদের এই তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তো এটা অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার টেকনিক, এটা ডিটারমিনেন্স পদ্ধতি। তো তোমরা অনেকে এভাবে করছো অঙ্কটাকে, এভাবে তোমরা হচ্ছে এভাবে করছো যে x1 y1 x2 y2, আগের 11.2 তে x3 y3 আবার x1 y1, এটা একটা সিস্টেম। আর এটা হচ্ছে আরেকটা সিস্টেম, এটা তোমার ডিটারমিনেন্স পদ্ধতি। এখানে তোমার হচ্ছে ওই প্রথমে হচ্ছে আবার x1 x2 x3 গুলাকে বসাই দিই, দেন হচ্ছে আবার y1 y2 y3 গুলাকে বসাই দিই, আর লাস্টের লাইনে গিয়ে আমরা হচ্ছে সবগুলো 1 বসাই দিই। তো এটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে এটা তোমার হচ্ছে তিনটা বিন্দু একটি রেখার মধ্যে অবস্থিত। তো এটা বের করার টেকনিকটা হচ্ছে এরকম, তোমাকে জাস্ট দেখাই দিচ্ছি আমি আজকে। এটা আসলে ম্যান্ডেটরি না, তুমি এটাকে ফলো করবা, জাস্ট শিখে রাখো টু ইনরিচ ইউর নলেজ। সেটা হচ্ছে এরকম যে তুমি যদি ফার্স্টে এ কে নাও, তাহলে এ কে নিলা তুমি, যখন তুমি এ কে নিবা, অর্থাৎ তোমার যে কোনো একটা একটা সারিকে বা একটা কলামকে তোমাকে হচ্ছে কনসিডার করতে হবে। তো তুমি একটা সারি নিলা, আমি ধরলাম আমি এই সারিটা নিয়ে কাজ করবো, তাহলে যদি আমি এ নেই, এ নিলে আমার এই বিন্দুটা যেই রেখার মানে যে সারির মধ্যে আছে এবং যে কলামের মধ্যে আছে, সেই কলাম এবং সারিটা বাদ, ঠিক আছে। বাদ মানে হচ্ছে ক্যালকুলেশনের জন্য বাদ। তো এই এ নিলে আমি এটার সাথে এটাকে গুণ করব, এটার সাথে এটাকে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে b-1। দেখো বি এর সাথে 1 গুণ করলে বি, 1 এর সাথে 1 গুণ করলে 1, b-1, মানে মাইনাস করতে হবে আমাকে, ঠিক আছে। এরপর একটা সূত্রে মাইনাস, এখানে একটা সূত্র আছে, সূত্রে মাইনাসটা হচ্ছে এটা, সূত্রে মাইনাস দেওয়ার পরে তোমার হচ্ছে, আমি এখানে এগুলাকে মুছে দিচ্ছি, তাহলে b-1 পাইলাম, সূত্রের মাইনাস, এরপরে হচ্ছে আমি এই সারির পরবর্তী যে ভ্যালুটা 0, এই 0 কে নিব, তাহলে 0 কে নিলাম। 0 কে নেওয়ার পরে এই 0টা যে সারিতে আছে সেই সারিটা বাদ, এই 0টা যে কলামে আছে সেই কলামটা বাদ, এটার সাথে এটাকে গুণ করবা, এটার সাথে এটাকে গুণ করবা, ঠিক আছে। মানে এইটার মতো করেই জাস্ট হচ্ছে বিষয়টা এভাবে ঘুরে যাচ্ছে আর কি। 0 কে নিলে এই সারি বাদ, এই কলাম বাদ, 0 এর সাথে 1 গুণ, 1 এর সাথে 1 গুণ, তাহলে 0 এর সাথে 0 1 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 0-1, এটা কিন্তু অলওয়েজ মাইনাস থাকবে। দেন হচ্ছে আবার সূত্রের প্লাস, ঠিক আছে। এবার এবার তৃতীয় ভুক্তিটা কি আছে, তৃতীয় ভুক্তিটা কি আছে, তোমার 1 আছে। 1 নিলে এই সারিটা বাদ, এই কলামটা বাদ, তাহলে 0 এর সাথে 1 গুণ, 1 এর সাথে বি গুণ, তাহলে 0-b, ঠিক আছে। তাহলে 0-b, এই দেখো, তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এটাকে ইকুয়াল টু দিয়ে দাও, এখানে বা হবে না, এটা ইকুয়াল টু, তো এটা তোমার হবে তাহলে হাফ, তাহলে এ বি মাইনাস এ, এটা তোমার টোটালটাই 0, কারণ 0 এর সাথে 0 গুণ করলে সবই 0, প্লাস এটা মাইনাস বি, নাকি, হ্যাঁ, এ বি মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে, এটা এরকম থাকতেছে আর কি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আসার পরে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তোমার 0 সমান হবে, এটা আমি আগে বলে দিচ্ছি, আগে ডিক্লেয়ার করে দিচ্ছি। তো যদি এটা 0 সমান হয় তাহলে আমরা বলতে পারি যে তাহলে হাফ এ বি, মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, এটা 0 হবে যদি সমারেখ হয়, এইটা টোটালটা 0 হবে। তো তাহলে এটার ভ্যালু আমি পাইছি হচ্ছে তোমার এটা, তাহলে এটা হাফ এর পাশে গুণ করে দিলে নাই হয়ে যাচ্ছে, তাহলে এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। তো অ্যাকচুয়ালি কাট দিলে তুমি এখানে এই এ বি দ্বারা উভয়পক্ষকে ভাগ করে দাও, তাহলে তুমি পাবা হচ্ছে এখানে 1 বাই কাটা, তাহলে বি তোমার হচ্ছে এখানে পাবা হলো 1/b,
প্লাস এখানে কাটাকাটি করলে বি বি কাটা, তাহলে তোমার থাকবে হচ্ছে এখানে 1/a। তাহলে যে 1/a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে, যে এটা প্রুফ হয়ে গেল এটা। আদারওয়াইজ তুমি এটা কি করতে পারতা, তুমি এখানে আরেকটা জিনিস করতে পারতা, সেটা হচ্ছে যে তোমাদের যেটা তোমাদের এসএসসি কনসেপ্ট, ঠিক আছে, আমি তোমাদেরকে অ্যাডভান্সটা শিখে রাখলাম, বাট ইউ ক্যান অলসো ইউজ এইচএসসি এসএসসি কনসেপ্ট। তো এখানে ছিল এটা a,0, এটা 0,b, এটা 1,1। তো এবি ইজ ইকুয়াল টু বিসি, এটা দিয়ে করা যেতে পারে। যদিও আমি আসলে এইভাবে করে কোনোদিন করি না, আমি আসলে নর্মালি আমার এইচএসসি কনসেপ্ট দিয়ে করি অঙ্কটা। তো এটা এভাবে করতে পারো, তুমি ঢাল বের করে নিতে পারো, ঢাল, তাহলে এম এ এ বি এর ঢাল বের করতে পারো সবার আগে, এ বি এর ঢালটা বের করে নাও। যেহেতু আমার ঢাল দিয়ে করতেছি অঙ্কগুলো, আসলে আমার ঢাল দিয়ে করি, ডিটারমিনেন্সে না যাই। তো এম ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে, তাহলে কি পাচ্ছ তুমি এখানে, y2 মাইনাস y1, সো বি মাইনাস 0 ডিভাইড বাই 8। তোমার হচ্ছে y2 মাইনাস y1 করছি, তো এখন আমরা হচ্ছে 0 মাইনাস a করবো, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে মাইনাস বি বাই এ। ওকে, এটা গেল। এবং আমি যদি এখানে বিসি এর ঢালটা বের করে নিই, বিসি এর ঢাল, তাহলে আমি কত পাবো এখানে, বিসি এর ঢালটা যদি বের করি, তাহলে এখানে পাবো হলো তোমার সেম ভাবে 1 মাইনাস বি ডিভাইড বাই 1। এটা হলো বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এটা এরকম থাকতেছে আর কি, 1 মাইনাস বি থাকতেছে, তাহলে 1 মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 0, সো দিস ইজ 1 বাই 1 মাইনাস বি। তো অ্যাকচুয়ালি তাহলে তোমার বি মাইনাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি, ঠিক আছে। তাহলে তুমি কি পেলে এখানে, তাহলে মাইনাস বি ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। তো এবার তুমি চাইলে এখানে ভাগ করতে পারো, তো তোমার ভাগ করলে কত থাকে এটা, উম, এটা এভাবেই হবে না, মনে হচ্ছে এভাবেই তো মনে হচ্ছে হবে নাকি। ওকে, তাহলে এটা তোমার হবে হলো আহ এটা তোমার এবি হবে, রাইট, এটা তোমার এবি হবে, হ্যাঁ আমি ভুল লিখছি, এই তো এখানে ভুলটা হয়েছে, তো আমি তাই তো বলি কি রে, এটা তো মিলতেছে না, এবার ঠিক আছে। এ যে গুণ করলে তোমার এটা এ, এটা মাইনাস এবি, তাহলে তুমি এটাকে এই এটাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে তোমার হচ্ছে মাইনাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস এবি। তো সবগুলা মাইনাসকে তুমি প্লাস বানায় ফেলাও, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু এবি। তাহলে এবি দ্বারা ভাগ করো এবার, তাহলে এ বাই এবি, ওই সেম ভাবে আগের মতো হয়ে গেল, এ বাই এবি ইজ ইকুয়াল টু 1। তো দিস ইজ অ্যাকচুয়ালি, সুতরাং 1/b প্লাস 1/a ইজ ইকুয়াল টু 1, প্রুভ হয়ে গেল। সেম ভাবে যদি এবার আমরা একটু 7 নাম্বারটার দিকে তাকাই, 7 নাম্বার অঙ্কটা, 7 নাম্বারের মধ্যে একই কাহিনী, এ কমা বি বি কমা এ দেওয়া আছে, 1/a 1/b। তো আলটিমেটলি তাহলে এটার তাহলে কি দাঁড়াচ্ছে, আমরা যদি তাহলে চলে আসি এখানে 7 নাম্বারে, যদি এটাকে তাহলে মুছে দিই আমি, এই সেম জিনিস এইভাবে সেম ভাবে আমি অ্যাপ্লাই করতে পারি এই ঢালের কনসেপ্টটা। তাহলে এবার আসো, তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে এবার এ হচ্ছে তোমার এ বি, বি হচ্ছে তোমার বি কমা এ, সি হচ্ছে 1/a 1/b। তাহলে আমরা সবার আগে এ বি এর ঢালটা বের করে নিই, এ বি এর ঢাল, এ বি এর ঢাল কত হবে, আমাদের জানা আছে যে এম ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে M2 হবে, তো ধরে নাও যেটা তোমার হচ্ছে M1, M1 যদি হয়ে থাকে, তাহলে তোমার এ বি এর ঢালটা হবে হলো আহ দেখো তাহলে যে বি মাইনাস এ ডিভাইড বাই এ মাইনাস বি, তাই না, বি মাইনাস এ ডিভাইড বাই এ মাইনাস বি। এটা আমি পেয়ে গেলাম ঢাল M1। আর N2 কত হবে, বিসি, বিসি কত হবে, 1/b মাইনাস এ ডিভাইড বাই 1/a মাইনাস বি। তো এটা তাহলে আলটিমেটলি বি, তাহলে এটা তোমার হচ্ছে 1 মাইনাস এ বি ডিভাইড বাই, এখানে সেম ভাবে 1 এ, তাহলে 1 মাইনাস এ বি, 1 মাইনাস এ বি 1 মাইনাস এ বি কাটা, তো থাকতেছে হচ্ছে এ বাই বি। প্রশ্ন মতে হচ্ছে M1 ইজ ইকুয়াল টু M2, তো উই ক্যান সে যে বি মাইনাস এ ডিভাইড বাই এ মাইনাস বি, ইট মিনস এইটা ইজ ইকুয়াল টু এটা হবে। খুবই ইজিলি বের করা যাচ্ছে এগুলা, তাহলে তুমি এখানে গুণ করে দাও এবার। তো এ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু বি বি মাইনাস এ। তাহলে এখান থেকে যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি, এটাকে এই পাশে নিয়ে আসি, বা তার আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এখানে মাইনাস বি কমন নিয়ে নিই, মাইনাস বি কমন নিলে এ মাইনাস বি এ মাইনাস বি হয়ে যাবে। তো এটা বি মাইনাস এ ছিল, এটাকে মাইনাস কমন নিয়ে আমি এ মাইনাস বি করে ফেললাম, তো এবার এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এ এ মাইনাস বি, এ মাইনাস এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস বি এ মাইনাস বি। তো এ মাইনাস বি এ মাইনাস বি কমন,
এ মাইনাস বি কমন দিলে তুমি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 0। যেহেতু এখানে আসলে এ তোমার তাহলে এখান থেকে যদি এটা তুমি 0 হয়ে যায় তাহলে তুমি বলতে পারো যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবং এটা কি প্রমাণ করতে বলছিল না? হ্যাঁ, এটা প্রমাণ করতে বলছিল। এবং আসলে এ ক্যান নট বি বি, এ বি এর সমান হবে না, তাই এ মাইনাস বি নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা তার মানে শুধুমাত্র এটা গ্রহণযোগ্য হবে। যদি এ আর বি সমান হয়ে যায় তাহলে আসলে এটা আমাদের কনসেপ্টটা খাটবে না এখানে, তাহলে তো সবগুলো 0 হয়ে যাবে না। দেখো তো এ আর বি যদি সমান হয়ে যায় তার মানে দেখো ঢালটাই 0 হয়ে গেছে। এ আর বি যদি সমান হয়ে যায় তার মানে কি বি বি কাটা 1 হয়ে গেছে, তো এটা তো আসলে থাকতেছে না, প্রুফটা হবে না। তো এই জন্য এ মাইনাস বি সমান এর সমান হবে না। যাই হোক, তো এইভাবে তুমি বের করতে পারো অঙ্কগুলা। তো মোটামুটি চ্যাপ্টার 3 আসলে এই পর্যন্তই ছিল। ঠিক আছে, চ্যাপ্টার 3 নিয়ে আর কোনো কিছু বলার নাই আমার। তাহলে এবার তুমি একটু জাস্ট শর্টকাটে দেখাই দিই চ্যাপ্টার 4 এর কনসেপ্ট গুলো। সরল রেখার সমীকরণ, ঠিক আছে, সরল রেখার সমীকরণটা তোমাদের জানা প্রয়োজন। চ্যাপ্টার 7 11.4 একটা সরলরেখা কিরকম সমীকরণ থাকতে পারে, একটা সরলরেখার অনেকগুলো সমীকরণই থাকতে পারে। তো আমরা আসলে একটা সরলরেখার সমীকরণ নিয়ে কথা বলি। তো বিভিন্ন রকমের সরলরেখার সমীকরণ আছে, যেমন তোমার হচ্ছে একটা নাম্বার 1 যদি তোমাকে বলি, হ্যাঁ, নাম্বার 1 তোমাকে যদি আমি বলি তাহলে হচ্ছে y is equal to mx plus c, এটা একটা সরলরেখার সমীকরণ। নাম্বার 2 হচ্ছে ধরো যে যদি যদি এরকম একটা বিন্দু দেওয়া থাকে, সাপোজ ধরো যে একটা বিন্দু দেওয়া আছে এরকম যে x1 y1, তাহলে এই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কত হবে? y minus y1 is equal to m, এইটার মধ্যেই x minus x1। ঠিক আছে, যদি তোমার হচ্ছে এরকম হয় যে তোমার দুটা বিন্দু দেওয়া আছে, দুটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু দেওয়া আছে, x1 y1 x2 y2, এই দুটা বিন্দু দেওয়া আছে, তাহলে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এটা তো তোমার এক বিন্দুগামী, এটা তোমার দুই বিন্দুগামী। ঠিক আছে, বাংলা লিখলাম কেন, এটা ইংরেজিতে লিখি, তাহলে ওয়ান বিন্দুগামী, এটা তোমার টু বিন্দুগামী। ঠিক আছে, ইন দ্যাট কেস এটা সূত্রটা কি হবে? y minus y1 divided by y1 minus y2 is equal to x minus x1 divided by x1 minus x2। এটা হচ্ছে তোমার মেইনলি মানে এটার বের করার টেকনিকটা। ঠিক আছে, আর কি আছে? আরো যেমন থাকতে পারে, সেটা হচ্ছে যে এরকম থাকতে পারে সরলরেখার সমীকরণ যে x by a plus y by b is equal to 1। অর্থাৎ একটা রেখা, একটা রেখা সাপোজ ধরো যে এরকম আছে, মনে করো এই ধরো যে এটুকু এরকম একটা রেখা আছে। ঠিক আছে, তো দেখো খেয়াল করে, আমি যদি একটু সুন্দরভাবে আঁকি, মনে করো যে এটা তোমার হচ্ছে কোয়াড্রেন্ট, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, একটা রেখা মনে করো এরকম আছে, এই এরকম আছে। তাহলে এই রেখাটা অ্যাকচুয়ালি এক্স অক্ষ থেকে এটুকু অংশ ছেদ করছে এবং ওয়াই অক্ষ থেকে এটুকু অংশ ছেদ করছে। তাহলে এটাকে বলা হচ্ছে এ, এটাকে তুমি বলবা হচ্ছে বি। তো এক্স অক্ষ থেকে ছেদ করছে তোমার হচ্ছে এ, ওয়াই অক্ষ থেকে ছেদ করছে তোমার হচ্ছে বি। তো এক্স বাই এ প্লাস ওয়ান বাই বি ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা কনসেপ্ট সরলরেখার সমীকরণের জন্য। আরেকটা কনসেপ্ট না বললেই নয়, সেটা হলো যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। এটা একটা টেকনিক সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য। ঠিক আছে, এবং নর্মালি যদি তোমাকে বলা হয় যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? এটা অবভিয়াসলি ওয়াই ইজ ইকুয়াল টু বি হবে। এবং যদি বলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ বের করো তাহলে এটা এক্স ইজ ইকুয়াল টু এ হবে। এটা হচ্ছে মেইন বিষয়। অর্থাৎ ধরো যে এটা যদি এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এটা হলো হচ্ছে তোমার ওয়াই এক্স অক্ষের সমান্তরাল রেখা, সো দিস ইজ এ, এই টোটালটা হচ্ছে তোমার এ। ঠিক আছে, এবং যদি তোমাকে বলা হয় যে ওয়াই ইজ ইকুয়াল টু বি, তো দিস ইজ বি। ধরো যে এখানে একটা এরকম একটা লিমিটেশন আছে, তো এখান থেকে এটুকু হচ্ছে তোমার বি। মোটামুটি এটা। আর কি আছে? আরেকটা হচ্ছে তোমার এই যে এক্স অক্ষের সমীকরণ, আমি মোটামুটি সবকিছু দেখাই দিচ্ছি। ধরো যে তোমাকে যদি বলা হয় যে এক্স অক্ষের সমীকরণ কি, এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ হচ্ছে তোমার এক্স ইজ ইকুয়াল টু, না, এক্স অক্ষের সমীকরণ তোমার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ দেখো যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে মানে এটা কি, এটা তোমার ওয়াই অক্ষ না, মানে ওয়াই, মানে এটা কি তোমার হচ্ছে এখানে কোনো ওয়াই ভ্যালু আছে, এখানে কোনো, এখানে শুধুমাত্র এক্স এর ভ্যালু আছে, এক্স, এখানে কিন্তু শুধু ওয়াই এর ভ্যালু আছে, এখানে কিন্তু এক্স এর ভ্যালু 0, এখানে কিন্তু ওয়াই এর ভ্যালু 0।
এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু 0, আর y অক্ষের সমীকরণ হচ্ছে x ইজ ইকুয়াল টু 0। মোটামুটি সবগুলো কনসেপ্ট আমি নিয়ে আসলাম, আসলে আর কিছু আছে কিনা জানি না। আহ, তো এটা হচ্ছে গেল, আর কি থাকতে পারে। একটা বিষয় হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকে কোয়েশ্চেন থাকতে পারে, ভাইয়া আপনি এই যে এটা কি বের করছেন, এই যেটা এটা কি, এই যে এটা তো সবগুলো তো মোটামুটি বুঝলাম, এই জিনিসটা কি আসলে। তো এটাও আসলে তোমার হচ্ছে এরকম একটা জিনিস, ধরো যে যদি এরকম থাকে তোমাকে যদি একটু বুঝাই দিই, যেহেতু আসলে লিখেই দিছি, তো আলটিমেটলি তোমাদের জানে রাখা উচিত এই বিষয়গুলা। সেটা হচ্ছে এরকম, ধরো যে তোমার এই যে এরকম একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকলাম, আমি আবারও সেম ভাবে এখন এরকম একটা রেখা আঁকলাম, ঠিক আছে। এখন এটা তুমি যদি এ বিন্দু কনসিডার করো, এটা তুমি যদি বি বিন্দু কনসিডার করো, তাহলে এখান থেকে লম্ব টানো, লম্ব টানার পরে যে এটা আছে না, এইটা হচ্ছে তোমার অ্যালফা, এটা হচ্ছে অ্যালফা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালফা। তাহলে আসলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো হচ্ছে যে এই রেখাটা ওয়াই অক্ষ থেকে এটা যদি ও হয়, তাহলে এই রেখাটা ওয়াই অক্ষ থেকে তোমার হচ্ছে তোমার ওবি অংশ ছেদ করছে, ওবি অংশ, তাই না? এবং এক্স অক্ষ থেকে তোমার হচ্ছে ও এ অংশ ছেদ করছে বা কর্তন করছে, ঠিক আছে। এবং এই ও থেকে মূলবিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব আমি ধরে নিলাম হচ্ছে পি, এবং ধরলাম হচ্ছে এটা এন বিন্দু। তো এই যে পি আছে না, এই পিটা তাহলে কি হচ্ছে, তাহলে আমি তাহলে হিসাব করতে পারি এভাবে যে কোন এ ও এন, ঠিক আছে। আর যদি অ্যালফা ধরে নিচ্ছি, যেটা এটা অ্যালফা অ্যাঙ্গেল, এটা অ্যালফা অ্যাঙ্গেল, তো তাহলে আমি এভাবে এটাকে প্রমাণ করতে পারি, দেখো খেয়াল করে। এই যে এই ফর্মুলাটা আমি এভাবে প্রমাণ করতে পারি, ধরো যে তোমার হচ্ছে তাহলে কি কি দাঁড়াচ্ছে, এটা ধরলাম তাহলে কোন ও এন, ও এন হচ্ছে তোমার অ্যালফা, হ্যাঁ, এবং তোমার কোন বি ও এন, যে বি ও এন তোমার হচ্ছে কি, তাহলে 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা, ওকে। তো 90 ডিগ্রি মাইনাস আলফা যদি হয়, তাহলে আমরা বলতে পারি এখানে যে তোমার ত্রিভুজ ও এন এ, ত্রিভুজ ও এন এ তে এই ত্রিভুজটার মধ্যে, এই ত্রিভুজটার মধ্যে কি ঘটতেছে, যে ও এ, ঠিক আছে, ও এ ইজ ইকুয়াল টু কি হবে বলতো, যেহেতু তোমার এটা যেহেতু লম্ব, যেহেতু এটা তোমার লম্ব এবং অর্থাৎ এটা 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ তার মানে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে এটা যেহেতু অ্যাঙ্গেল, তো এটা তোমার লম্ব, এটা ভূমি, এটা অত্রিভুজ, রাইট। ত্রিভুজ ও এন এর মধ্যে দেখো তাহলে খেয়াল করে, জিনিসটা হচ্ছে এরকম একটা, এরকম বিষয় দেখো খেয়াল করে, এরকম, এটা এন, তাহলে হচ্ছে এটা এন, তাহলে এন এর এই পাশে এই এ, এন এর ওই পাশে হচ্ছে ও, ঠিক আছে। তাহলে ও এ হচ্ছে তোমার অতিভুজ, ও এন হচ্ছে লম্ব, ও এন হচ্ছে লম্ব, এবং এ এন হচ্ছে ভূমি। তাহলে আমরা বলতে পারি যদি এইটা যদি অ্যাঙ্গেল হয়, যদি এটা অ্যাঙ্গেল হয়, বা আমি যদি এটাকে ও কনসিডার করি, এটাকে এ কনসিডার করি, তাহলে এটাকে যদি আমি অ্যাঙ্গেল বলি, তাহলে আমরা বলতে পারি যে তাহলে সেক আলফা ইজ ইকুয়াল টু, আমরা জানি যে কস হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, আর সেক আলফা হচ্ছে অতিভুজ বাই ভূমি, ইট মিনস অতিভুজ হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, তাহলে ও এ ডিভাইড বাই ও এন, তাহলে sec alpha is equal to OA divided by ON, OA অতিভুজ বাই ভূমি, OA divided by ON। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে OA এটার সাথে এটাকে গুণ করে দাও, তাহলে ON sec alpha, ঠিক আছে, ON sec alpha। এবং আমরা জানি ON এর ভ্যালু তোমার হচ্ছে P, আমরা P ধরে নিচ্ছি, তো P sec alpha। এবং আরেকটা ত্রিভুজ ধরে নিলাম, ত্রিভুজ OBN, এটা এটা এই ত্রিভুজটাকে ধরে নিলাম, এই ত্রিভুজ এখানে সেম ভাবে এটা লম্ব, তার মানে এটা লম্ব হলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এখানেও সেম ভাবে তুমি তাহলে বলতে পারো যে ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে ও এন সেক, এখানে আলফা হবে, এটা কিন্তু তোমার হচ্ছে এবার 90 ডিগ্রি মাইনাস আলফা বলে দিচ্ছি আমি, তাই না, 90 মাইনাস আলফা। এবং আমরা জানি যে 90 মাইনাস আলফা করলে এখানে পাবো হচ্ছে আমরা ও এর ভ্যালু পি, এবং সেক 90 মাইনাস আলফা মানে আমরা জানি হচ্ছে তোমার কসেক আলফা, এটা তোমাদের ট্রাইগোনোমেট্রি থেকে তোমরা জানো, তো কসেক আলফা। এটা আমি এইখানে আমি আর ডিটেলস গেলাম না, যদি কারো কনফিউশন থাকে তাহলে ট্রাইগোনোমেট্রি ক্লাসে ইনশাআল্লাহ তুমি আমাকে এটা আস্ক করো, ঠিক আছে, এটা তুমি বুঝে যাবা হায়ার ম্যাথের ট্রাইগোনোমেট্রি ক্লাসে। আবার যদি এই কনসেপ্টে না যাই, তো সে 90 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কসেক আলফা। তাহলে দেখো আমি ও এর ভ্যালু পাইছি, ও বি এর ভ্যালু পাইছি। তাহলে এবার তুমি যদি এই সমীকরণের দিকে চলে আসো, এই সমীকরণ,
আমরা একটু আগে বলতেছিলাম যে তোমার হচ্ছে এ হচ্ছে এক্স অক্ষ থেকে কর্তকৃত অংশের পরিমাণ, বি হচ্ছে ওয়াই অক্ষ থেকে কর্তকৃত অংশের পরিমাণ। তাহলে তুমি এখানে কি পাবা? তাহলে তুমি পাবা হচ্ছে এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স বাই পি সেক আলফা প্লাস ওয়াই বাই পি কসেক আলফা ইজ ইকুয়াল টু 1। তো এবার তুমি যদি আসলে গুণ করে দাও, তাহলে তুমি তুমি জানো যে 1/sec আলফা, গুণ করার আগে একটা জিনিস খেয়াল করে দেখো। তুমি জানো যে 1/sec আলফা মানে তোমার হচ্ছে sin আলফা। তাহলে এক্স, সরি, 1/cos sec আলফা মানে তোমার হচ্ছে cos আলফা। তাহলে এক্স cos আলফা ডিভাইড বাই পি। ঠিক আছে, 1/sec মানে কি cos আলফা না, তো cos আলফা ডিভাইড বাই পি প্লাস ওয়াই। তুমি জানো 1/cosec আলফা মানে তোমার হচ্ছে sin আলফা। তাহলে sin আলফা ডিভাইড বাই পি ইজ ইকুয়াল টু 1। তো পিটাকে পাশে গুণ করে দাও। তো আলটিমেটলি ইওর অ্যান্সার ইজ এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা ইজ ইকুয়াল টু পি। পি হচ্ছে অ্যাকচুয়ালি মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। তো এটাও একটা সরলরেখার সমীকরণ। তো অ্যাকচুয়ালি এগুলা থেকে এগুলা তোমার মেন, এই যে এটা তোমার মেন, এটা মেন, এটা মেন, এই চারটাই হচ্ছে তোমার মেন। এই চারটা থেকে তুমি আসলে অনেকগুলো সরলরেখার সমীকরণ তুমি বের করতে পারো। তো মোটামুটি এটা ছিল সরলরেখার একটা ওভারভিউ তোমাদের কাছে আমার। এখানে আর কিছু বলার মতো নেই আমার। তো তোমাকে কিছু অঙ্ক যদি দেখাই, কিছু অঙ্ক না দেখালেই নয়। যেহেতু মোটামুটি থিওরিটা আলোচনা করে দিচ্ছেন, আসলে সত্যি কথা বলতে তুমি যদি থিওরিটা ভালো মতো বুঝতে পারো, তাহলে তোমার আসলে সরলরেখা নিয়ে কোনো কনসেপ্ট মানে মিস্টেক হবে না। আসলে মেইন কথা হচ্ছে আমরা সবাই ডিরেক্টলি সবাই অঙ্কে চলে যাই। তো অঙ্কে চলে যায় দেখেই আমাদের আসলে যেটা সমস্যাটা হয় যে আমরা আসলে অঙ্কটাকে শেষ করতে পারি না, কারণ আমাদের থিওরির মধ্যে গোলমাল থাকে। তো একটা এক্সাম্পল দিচ্ছি, একটা সিম্পল এক্সাম্পল। সাপোজ ধরো যে কোনো একটা সরলরেখার ঢাল দেওয়া আছে, কোনো একটা ঢাল দেওয়া আছে √3, এবং বলে দিচ্ছে যে রেখাটি 2,3 বিন্দুগামী। ঠিক আছে, উহার সমীকরণ বের করো। উহার সমীকরণটা বের করো। তো আমাদের জানা আছে যে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে y মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু m√3 এক্স মাইনাস এক্স ওয়ান টু। এই তো হয়ে গেছে। তাহলে সিম্পল, একদম সিম্পল, কোনো কিচ্ছু না। √3x মাইনাস 2√3। তো এক এক পাশে নিয়ে আসো, তাহলে √3x মাইনাস ওয়াই মাইনাস 2√3 প্লাস 2। ঠিক আছে না, প্লাস 3। ঠিক আছে, এই হচ্ছে সমীকরণ হয়ে গেল। মানে এর থেকে সহজ আর কি হতে পারে, তাই না? এক্সাম্পল 2। এখন মনে করো এরকম দেওয়া আছে যে কোন সরলরেখা, খুব দ্রুত করব, কোন সরলরেখা, মানে এখানে আসলে কোনো ভেজালের কোনো বিষয় না। তো কোন সরলরেখা মনে করো যে তোমাকে বলে দেবো যে এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের এগুলা পরীক্ষায় বেসিক তোমাদের ক্লিয়ার রাখবে। ধনাত্মক দিক মানে কি, মানে ধরো যে এটা তোমার হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা তোমার হচ্ছে ঋণাত্মক দিক। এটা হচ্ছে বিষয়টা, বা এটা হচ্ছে ঋণাত্মক দিক, এটা এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক। তো তুমি ওকে যদি বলে যে ধনাত্মক দিক, তাহলে তুমি বুঝতে হবে তোমাকে হয় এটা নাহলে এটা। ঠিক আছে, তো ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে রেখাটি মূল বিন্দুগামী সমীকরণ কত? দেখো তো কি বলছে যে এটা এক্স অক্ষের সাথে ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি, এবং রেখাটা মূল বিন্দুগামী। ঠিক আছে, যে 0,0 বিন্দুগামী। তোমাকে বের করতে হবে যে রেখাটার সমীকরণ। তো এটা খুবই ইজি। জাস্ট তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে তোমার ঢালটা হচ্ছে কত, এম ইজ ইকুয়াল টু 10/60 দিস ইজ √3। এই ভ্যালু বের হয়ে গেছে। এবং একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে একটা রেখা যখন মূল বিন্দুগামী হয় তখন তার মূল বিন্দুগামী রেখার জন্য অলওয়েজ, এটা অলওয়েজ মাথায় রাখবা যে মূল বিন্দুগামী রেখা হলে, এই অঙ্কগুলো না বুঝছো, তুমি কিন্তু অঙ্কগুলো করার মাধ্যমে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো মূল বিন্দুগামী হলে অলওয়েজ সি এর ভ্যালু 0 হবে, অর্থাৎ ধ্রুবক থাকবে না, কোনো ধ্রুবক থাকবে না। যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটা আমাদের রেখার সমীকরণ। y ইজ ইকুয়াল টু mx
plus 0, so just mx, and you know the value of m, that is root 3, so root 3x, তাহলে y is equal to root 3x, এটাই তোমার সমীকরণ। ও তো সহজ, দেখছো, একদমই কঠিন না। এরকম যদি এক্সাম্পল, এবার তুমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, সাপোজ ধরো এরকম যদি একটা এক্সাম্পল থাকে যে বলে দিল যে 2x minus 5y minus 3 is equal to 0, এই সমীকরণের ঢাল কত আর হচ্ছে ছেদকের মান কত। ছেদক কিভাবে বের করবা দেখো খেয়াল করে, ঢাল তো খুব ইজিলি বের করা যায়, তোমাকে আগে শিখাই দিয়েছে যে y is equal to mx plus c আকারে সাজাবা, তার মানে minus 5y is equal to minus 2x, সরি, minus 5y is equal to minus 2x plus 3, মানে 5, মানে এটা y বাদ দিয়ে সবগুলোকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি। এখন তুমি গুণ করে দাও, সরি ভাগ করে দাও, minus 5 দ্বারা ভাগ করে দাও, কারণ এখানে কোনো স্টক থাকা যাবে না। y is equal to minus 2 by minus 5x plus 3 by minus 5, ওকে, তাহলে মাইনাস মাইনাস কাটা, সো 2 by 5x minus 3 by 5, ঠিক আছে। তাহলে m এর ভ্যালু কত পাচ্ছ তুমি এখান থেকে, 2 by 5, এই তো ঢাল বের হয়ে গেছে। এখন তোমাকে বের করতে হবে যে ছেদকের মান কত। ছেদকটা তুমি কিভাবে বের করতে পারো, এটা খুবই সিম্পল, সেটা হচ্ছে যে দেখো খেয়াল করে, যে তাহলে রেখাটা আমার আগে লিখি, যে মানে 2x minus 5y minus 3 is equal to 0, তাহলে 2x minus 5y is equal to 3, মানে তুমি ধ্রুবকটাকে এই পাশে পাঠিয়ে দিবা, ধ্রুবকটাকে পাঠিয়ে দেওয়ার পরে তুমি ধ্রুবক দ্বারা উভয় পক্ষকে ভাগ করবা, তাহলে 2 by 3x minus 5 by 3y is equal to 1। এবার আসো, তার মানে তুমি পাইলা হলো অ্যাকচুয়ালি 2 by 3x, তার মানে অ্যাকচুয়ালি তুমি পাচ্ছ হচ্ছে এরকম, যে তোমার হচ্ছে 2x by 3, তাই না, 2x by 3 minus 5y by 3 is equal to 1, এটা তুমি এটা পাইছো। তোমার কাজ হচ্ছে এবার এই 2 টাকে 3 নিচে পাঠিয়ে দেওয়া, তার মানে x by 3 by 2 মাইনাস, মাইনাস না প্লাস, প্লাস প্লাস y by 3 by minus 5। দেখো তাহলে এটা কি বের হয়ে গেছে, খেয়াল করে দেখো, তুমি অ্যাকচুয়ালি এখানে কি বের করছো দেখো তো, 3/2 এবং মাইনাস 3/5, মাইনাস 3/5, মানে 3 বাই মাইনাস 5 বা মাইনাস 3/5, হোয়াট এভার ইট ইজ। তো এটা অ্যাকচুয়ালি কি বের হয়ে গেছে, মানে আমি আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমাকে জানা আছে যে x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1। তো অ্যাকচুয়ালি এই x অক্ষ এবং y অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করছে, ছেদকের মানটা বের করতে হবে আমাকে। তো a আর b এর মানটা বের করতে হবে। তো দেখো এটার সাথে এটাকে কম্পেয়ার করো, তাহলে a এর মান 3/2, b এর মান মাইনাস 3/5, ইট মিনস তোমার হচ্ছে এটা এরকম একটা রেখা, দেখো যে y অক্ষের নেগেটিভ দিক, x অক্ষের পজিটিভ দিক, তো 1 2, 3/2 মানে কি, 3/2 মানে তোমার 1.5, তার মানে এটা তোমার হচ্ছে 3/2, এই ধরো যে এটা হচ্ছে তোমার রেখাটা, ঠিক আছে, তো এটা তোমার নেগেটিভ দিক, তার মানে এটুকু হচ্ছে মাইনাস 3/5, আর এটুকু হচ্ছে 3/2, ঠিক আছে, এই বের করে ফেলছো সেটুকু। মোটামুটি এটা ছিল একটা অঙ্ক, এক্সাম্পল 3। তো আই হোপ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে এটা। আচ্ছা, আর কি আসতে পারে, উম, যদি এরকম থাকে মনে করো যে দুটা বিন্দু, আচ্ছা তোমাদের বইতে চলে আসে, আমি তোমাদের বইটা একটু দেখি কি দিছে, তোমাদের বইতে কি আছে একটু দেখে নিই। চতুর্ভুজের ক্ষেত্রফল এগুলো তো অলরেডি আমাদের করানো হয়ে গেছে, তো এগুলা নিয়ে আসলে কথা বলবো না। এখানে কি আছে আর, আচ্ছা অনেক কিছু তো আছে এখানে, তাই না, দেখি তাহলে কি দেওয়া আছে। আচ্ছা, সরলরেখার সমীকরণ বের করো, ঢাল দেওয়া আছে, ছেদক দেওয়া আছে। আচ্ছা, y ছেদক, আচ্ছা ঢাল 3 এবং y ছেদক 5, ঠিক আছে। তার মানে এটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এটা কি c এর মান বোঝাচ্ছে না নাকি, তাই তো মনে হয়। এটা ঢাল m, c হচ্ছে 5, এটাই মনে দেওয়া আছে। আচ্ছা, ওটা বের করতে পারবা তুমি, যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা হচ্ছে এত বিন্দু দিয়ে যায়। তো ওই যে তোমাকে তুমি সমীকরণ তোমাকে আমি শিখাই দিয়েছি এটার জন্য, যে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m x মাইনাস x1, এটা তুমি অ্যাপ্লাই করবা, বের হয়ে যাবে, ঠিক আছে, m ইন্টু x মাইনাস x1, এটা ইন্টু হবে, ঠিক আছে, ইন্টু। যাই হোক, এখানে আসলে আমার লেখালেখি করে কোনো লাভ নাই, আমি জাস্ট বোঝানোর জন্য বুঝাইলাম। আচ্ছা, এরপরে আসো, এই যে এই এই এরকম একটা ইকুয়েশন তোমাকে দেখাই দিই,
যে নিম্ন বিন্দু দ্বারা অতিক্রান্ত সরলরেখার সমীকরণ বের করো। একদম ডিরেক্ট ফর্মুলা, y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। একটা একটা র্যান্ডম একটা কোয়েশ্চেন নেই, তারপর ধরো 3,0 0,-3, তো 3,0 0,-3, ধরো এটা x1 y1, এটা x2 y2, তাহলে y মাইনাস 0 ডিভাইড বাই 0 মাইনাস 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 প্লাস 3, x মাইনাস x1 3, xy মাইনাস x2, তাহলে 3 মাইনাস x2 এর ভ্যালু কত 0। তাহলে তো খুবই সিম্পল, y বাই 3 ইজ ইকুয়াল টু x মাইনাস 3 বাই 3, তো 3 3 কাটা, তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু y, তাহলে x মাইনাস y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দিস ইজ দ্য ইকুয়েশন। খুবই দ্রুত বের হয়ে গেল, তাই না? বিষয়গুলো কিন্তু খুবই সহজ আসলে, তাই না? আচ্ছা, আর কি আছে দেখি। y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করো। তো এটা তো আসলে তোমাকে আমি দেখাই দিলাম কিভাবে বের করতে হবে, ওই a বাই b আকারে সাজাবা। তো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ b। কোন বিন্দুতে ছেদ করে? b বিন্দুতে ছেদ করে, b বিন্দুতে, ঠিক আছে? ওই যে তখন আগের -3/5 আসছে না, তো -3/5 তোমার হচ্ছে অ্যান্সার। তো b বিন্দুতে ছেদ করে, বের করে ফেলবা খুব ইজিলি, ঠিক আছে? এটা আমি আর দেখাবো কি। আচ্ছা, কে এত বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। যদি রেখাটি এত বিন্দুগামী হয়, কে এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো দেখো, এই তোমার হচ্ছে এই যে এখানে এটা এটা হলো তোমার x1 y1, এটা তোমার হচ্ছে m। তো ওই যে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান, ওই একই সূত্র তুমি এখানে ইউজ করবা। এই সেম জিনিস, এই 14 15, ঠিক আছে, এই যে 16, ঠিক আছে। এবার তুমি হচ্ছে এবার যদি রেখাটি এত বিন্দুতে যায়, তবে কে এর সম্ভাব্য মান নির্ণয় করো, তুমি কে এর মান নির্ণয় করে দিবা। তুমি তখন ওইখানে এভাবে অ্যাপ্লাই করবা, ধরো যে এক্স এর ভ্যালু হচ্ছে -2, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, আমি একটা অঙ্ক করে দিই, আমি এখান থেকে একটা অঙ্ক করে দিই, তোমার জন্য কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি যেমন আমি যদি এখানে 15 নম্বর অঙ্কটা করি, 15 নাম্বারটা, ঠিক আছে, কে স্কোয়ার কমা 2 কে বিন্দুগামী, 1/k ঢাল বিশিষ্ট। আচ্ছা, তাহলে কে স্কোয়ার কমা 2 কে বিন্দুগামী এবং 1/k ঢাল বিশিষ্ট নাকি? হ্যাঁ, এটার সমীকরণ নির্ণয় করে আসো, তাহলে 1/k। তো আমার সূত্র জানি y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে y মাইনাস ওয়াই ওয়ান কত 2k ইজ ইকুয়াল টু এম 1/k, কে এক্স হচ্ছে জানি না, এক্স ওয়ান হচ্ছে কে স্কোয়ার, তাহলে y মাইনাস 2k ইজ ইকুয়াল টু এক্স বাই কে, ঠিক আছে? এটা এটা তোমার হচ্ছে কে, ভালো করে লিখি, নাহলে এক্স এর সাথে গোলাই খাবা। এটা এক্স না, এটা কে। তো এক্স বাই কে মাইনাস কে স্কোয়ার, কে এটা কাটা, তাহলে তোমার থাকবে হচ্ছে অনলি একটা কে, এরকম। তাহলে আমি পাচ্ছি হলো ওয়াই মাইনাস, এটাকে এ পাশে পাঠাই দিই আর এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে ওয়াই মাইনাস এক্স বাই কে, এটাকে এ পাশে পাঠাই দিলে তোমার শুধু থাকতেছে হচ্ছে কে। তাহলে আমি কি পাচ্ছি এখান থেকে, বা এটাকে আসলে আমি এইভাবে না লিখে আমি এইভাবে করতে পারতাম। আচ্ছা, আমি যেভাবে করতেছি সেভাবে করতে থাকি, ঠিক আছে? যদি আমি এবার এখানে কে দ্বারা গুণ করে দিই, তাহলে কত হয়? কে দ্বারা গুণ করে দিলে, কে দ্বারা গুণ করে দিলে তোমার হবে হচ্ছে তাহলে কে ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। তো আলটিমেটলি মাই অ্যান্সার ইজ তাহলে কে ওয়াই মাইনাস এক্স মাইনাস কে স্কোয়ার। তো এক্স আমি মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে এক্স মাইনাস কে ওয়াই প্লাস কে স্কোয়ার, ঠিক আছে? আমি এক্স কে পজিটিভ রাখতে চাচ্ছি, তার মানে প্লাস কে স্কোয়ার। তো এটা হচ্ছে আমার রেখাটার সমীকরণ, এটা তোমার রেখাটার সমীকরণ বের হয়ে গেল 15 নাম্বারটা। এখন তুমি যদি অ্যান্সার বের করতে চাও, অ্যান্সার ঠিক আছে কিনা দেখে নিই আমরা। এত সময় তোমাদের হচ্ছে এখানে দেওয়া আছে। উম এই তো চ্যাপ্টার হচ্ছে এটা 11.4। তো এই যে 15 নাম্বার, এই যে দেখছো, এই যে এক্স প্লাস কে স্কোয়ার ডিভাইড, এই যে এখানে তুমি এটা 1/k, তো তো এটাকে এই পাশে গুণ করে দাও, তো কত হবে এটা? কে ওয়াই, কে ওয়াই হবে এটা, এ কে টা এই পাশে গুণ করে দিলে, তাহলে কে ওয়াইটা কে পাশে দিয়ে আসো, তাহলে মাইনাস কে ওয়াই। তো এই যে এটাই লিখছে দেখো, যে মাইনাস কে ওয়াই। তো তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো যেভাবে তোমার অ্যান্সারের মধ্যে লিখছো, তো খুব ইজিলি বের হয়ে গেল। আচ্ছা, কে ভ্যালু -1,2 আসবে, এটা কিভাবে আসবে জাস্ট একবার দেখাই দিচ্ছি। ওকে, দাঁড়াও, এটা বের করে নিই একটু আমি। এই তো বের হয়ে গেছে।
আচ্ছা, এই যে পুনর্ন আবার করতেছিলাম। তো কে সমানুরান যখন রেখাটি -2, 1 বিন্দুগামী। দেখো এটাও খুব ইজিলি বের করা যায়। তো -2, 1 বিন্দুগামী যদি হয়, তাহলে -2 এর জায়গায় এক্স এর মধ্যে বসাও, আর ওয়ানটা হচ্ছে ওয়াই এর মধ্যে বসাও। তাহলে -2 - k × 1 + k² = 0। তাহলে -2 - k + k² = 0। তাহলে k² - k - 2 = 0। তাহলে k² - 2k + k - 2 = 0। তাহলে k কমন নিলে k - 2 + 1 কমন নিলে k - 2 = 0। তাহলে k - 2 k + 1 = 0। k = 1, না, k = 2, -1 ম্যাডাম, বা -1, 2। এটাকে পাশে পাঠা দাও, এটাকে পাশে পাঠা দাও। সো 1 -1 হয়ে যাবে, -2 + 2 হয়ে যাবে। কে এর মান বের হয়ে গেছে। বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি অঙ্ক। আচ্ছা, এখানে এরপরে কি দিয়েছে দেখেন একটু। তাহলে দেখাও যে এত এত রেখাটি পরস্পর ছেদ করে না, রেখা দ্বয়ের চিত্রকে ব্যাখ্যা করো। এগুলো আসলে আসে না ভাই। আচ্ছা, এটা ধরো যে এরকম আসতে পারে যে ক্ষেত্রফল আছে, মনে করো তিনটা বাহু দেওয়া আছে, ঠিক আছে, যে এত 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 রেখা তিনটি সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দ্বারা অতিক্রম করে। এই যে কনকারেন্ট, মানে এই যে তিনটা রেখা হচ্ছে একই বিন্দু দ্বারা অতিক্রম করে, এটা কোশ্চেন আসতে পারে। এগুলা আসবে না, তুমি এগুলা দেখে নিও। আমি এগুলা দেখাইলাম না, তুমি পারবা আশা করি, তোমাদের সব জানা আছে এগুলা কনসেপ্ট কিভাবে করতে হয়। তো আমি ক্লাসটা আসলে এই অঙ্কটা করে শেষ করে দিব। এই যে এই ধরনের অঙ্ক তোমার পরীক্ষায় আসতে পারে। হুম। এবং এই অঙ্কগুলো তোমার কিন্তু অ্যাকচুয়ালি এইচএসসি মধ্যে যে সরলরেখা যে চ্যাপ্টারটা আছে এইচএসসি তে, ইন ইন্টারমিডিয়েট, ওইখানেও কিন্তু তোমার এই ধরনের কোয়েশ্চেন আছে। বিলিভ মি অর নট, যে যে তিনটা রেখা আসলে একই বিন্দু দ্বারা, মানে একই বিন্দু তে তোমার হচ্ছে ইয়া করতেছে আর কি। হুম। তো তিনটা সরল রেখা অ্যাকচুয়ালি, তাহলে তোমাকে আমি একটা শর্টকাট শেখাই দিচ্ছি, চমৎকার একটা শর্টকাট শেখাই দিচ্ছি। আহ তো সেই ক্ষেত্রে আসলে তুমি তাহলে কিভাবে আসলে বের করতে পারো, দেখো খেয়াল করে। আহ আমি যেটা করব সবার আগে সেটা হচ্ছে যে সরলরেখা তিনটাকে আমি আগে সাজাই নিব। তাহলে এই যে 2y আগে সরলরেখাগুলোকে লিখে ফেলি, ঠিক আছে, 2y - x = 2, আমি আগে সরলরেখাগুলোকে লিখে ফেলি। আমি জানি না এটা তুমি এইচএসসি তে মানে তুমি এসএসসি তে এটা কিভাবে করো, অ্যাজ বিকজ অফ আমি আই এম নট আ টিচার অফ এসএসসি। তো আমি তোমাকে আসলে আমার নিজের মানে জানা শর্টকাট তোমাকে দেখাই দিচ্ছি। তুমি এই কনসেপ্টটা ইউজ করে তুমি খুব সহজে আসলে এই অঙ্কটা করতে পারো। তো শর্টকাট হচ্ছে অনেকটা এরকম, যে তোমাকে যে আমি নির্ণয়কের যে কনসেপ্টটা শিখেছি সেই নির্ণয় কনসেপ্টটা আমরা ইউজ করবো। যে a1x + b1y + c1 = 0, যদি এটা একটা রেখা হয়, a2x + b2y + c2 যদি আরেকটা রেখা হয়, a3x + b3y + c3 যদি আরেকটা রেখা হয়। তো তিনটা রেখা, এই তিনটা রেখা সমারেখা তখনই হবে যখন তোমার হচ্ছে a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3 এটা 0 হবে। ইট মিনস ডিটারমিনেন্ট, এই যে তোমাকে একটু আগে দেখাইলাম না ডিটারমিনেন্ট, তো ডিটারমিনেন্ট 0 হবে। ঠিক আছে, নিশ্চায়ক বা নির্ণায়কটা 0 হবে। তো খুবই চমৎকার একটা শর্টকাট। তাহলে আসলে উম, আমি তাহলে এবার বলতে পারি যে এখান থেকে যদি আসি, তো এখানে কি দেওয়া ছিল যে 2y - x = 2। তো 2y - x = 2, y + x = 7, y + x = 7, y = 2x - 5, y = 2x - 5। এখন সাজাবো আমি, ঠিক আছে, সাজাবো এইভাবে, সাজাবো এইভাবে। তাহলে 2y - x - 2 = 0, আমি সবগুলো আগে প্লাস রাখার ট্রাই করব, বা x টাকে সামনে রাখার ট্রাই করব। তাহলে x - 2y + 2 = 0, এটাকে সাজাই নেই। x + y - 7 = 0, এটাকে সাজাই নেই। 2x - y - 5 = 0। তাহলে যেটা পাচ্ছি আমি সেটা হচ্ছে যে এখান থেকে পাচ্ছি যে a1 b1 c1। তো a1 এর ভ্যালু হচ্ছে 1, b1 এর ভ্যালু হচ্ছে -2,
C1 এর ভ্যালু হচ্ছে, দেখো প্লাস, এখানে সব প্লাস, দেখো সব কিন্তু প্লাস, তার মানে আমি কিন্তু এখানে মাইনাস থাকলেও কিন্তু ওটাকে প্লাস বানায়া -2 কনসিডার করবো, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা কিন্তু, এটা কিন্তু 1, তাহলে -2, C1 এর ভ্যালু তোমার হচ্ছে 2, এখান থেকে পাচ্ছি হচ্ছে A2 এর ভ্যালু 1, B2 এর ভ্যালু 1, C2 এর ভ্যালু -7 হয়ে গেল। এবার তুমি আসো এখান থেকে A3 এর ভ্যালু বের করো 2, B3 এর ভ্যালু বের করো -1, C3 এর ভ্যালু বের করো হচ্ছে -5, হয়ে গেল, খুবই ইজি, ঠিক আছে? B3 হয়ে গেল -1, A2 হয়ে গেল 2, A3 হয়ে গেল 2, আর তোমার C3 হয়ে গেল -5। নাও পুট দ্য ভ্যালুস, তাহলে পাচ্ছি হলো 1, -2, 2, 1, 1, -7, 2, -1, -5। এবার তুমি ওই যে আমাদের সেই কনসেপ্টটা আমি আবার অ্যাপ্লাই করবো, যে 1 নিব, ফার্স্টে যে কোনো একটা রো নিব অথবা যে কোনো একটা কলাম নিব। তো রোই নেই, যেহেতু আগের রো দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, রোই নেই। রো নিলে কি হবে, এটা বাদ, এটা বাদ। তো 1 এর সাথে 5 -5 গুণ, সূত্রের মাইনাস, দেন -1 এর সাথে -7 গুণ, ঠিক আছে? তাহলে 1 নিচ্ছি, 1 নিলে এটা বাদ, এটা বাদ, তাহলে 1 এর সাথে -5 গুণ, তাহলে -5, এবং এটার সাথে গুণ করে, এবং -1 এর সাথে -7 গুণ, তাহলে সূত্রের মাইনাস, দেন -1 আর -7 গুণ করলে +7, সূত্রের মাইনাস এন্ড -1 -7 গুণ করলে +7, দেন আবার সূত্রের মাইনাস দিয়ে -2 নিলাম। এরপরে আবারও তুমি -2 নেওয়ার পরে কি হবে, এটা বাদ, এটা বাদ, মানে যে রো নিব সে রো বাদ, সে কলাম বাদ, -2টা যে রোতে আছে সে রো বাদ, সে কলাম বাদ। 1 এর সাথে -5 গুণ করো, 2 এর সাথে -7 গুণ করো, তাহলে -5 এন্ড সূত্রের মাইনাস, দেন 2 ইন্টু -7, তো -14, তো -7 হচ্ছে +14, তাহলে 1 এর সাথে -5 গুণ করলে -5, সূত্রের মাইনাস এন্ড 2 এর সাথে 7 গুণ করলে -14, 14, -7 আছে +14, সূত্রের প্লাস, দেন 2, A2 নিচ্ছি, তাহলে এটা বাদ, এটা বাদ, ওই রো বাদ, ওই কলাম বাদ, 1 এর সাথে -1 গুণ, মাইনাস 2 এর সাথে 1 গুণ, তাহলে -1, সূত্রের মাইনাস, এরপরে 2 এর সাথে 1 গুণ, তাহলে 2, দেখছো কত ইজিলি বের হয়ে গেল বিষয়টা। তাহলে 5 সাথে 12, 5 সাথে 12, তাহলে -12, মানে +2, 12 থেকে 5 বাদ দিলে 7, প্লাস এটা তোমার হয়ে যাবে তাহলে মাইনাস, তাহলে -3, তাহলে -2 ইন্টু 3, তাহলে এটা কত হচ্ছে, তাহলে -3 দুগুণে 6 নাকি, এটা কি 6? আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে এটা, হ্যাঁ। 14 থেকে 5 বদলে 7 না, তাই না? 14 থেকে 5 বদলে 9 হবে, আমি ভুল লিখছি, 9 হবে এটা, 9। তাহলে দেখো এই যে -18 + 18 = 0, এবার ঠিক আছে, দেখছো 0 হয়ে গেছে। ইট মিনস এই যে তোমাকে যেটা ফার্স্টে বললাম না, যে এটা এই রেখা তিনটা সমবিন্দু হলে, সমবিন্দু হলে এই তিনটা রেখার সহগদ্বয় দ্বারা উৎপন্ন ডিটারমিনেন্ট বা নিশ্চয়কের ভ্যালু 0 হবে। নতুন কনসেপ্ট শিখাই দিলাম, আই হোপ তোমাদের বেসিকটা স্ট্রং হয়ে গেল, এবং এইচএসসি তুমি যখন শিখবা এটা, তখন তোমরা চট করে বলে ফেলতে পারবা যে হ্যাঁ ভাইয়া এটা আমাদের শিখাইছিল। ওকে, আচ্ছা, তো এটা মোটামুটি গেল, আই থিঙ্ক এটাই ছিল তোমাদের আজকের ক্লাস। তো তুমি নর্মালি এই অঙ্কটা এইভাবে করতে পারো, যদি তুমি মাথায় রাখতে পারো এটা। যদি তোমাদের এমসিকিউ আসার প্রবাবিলিটি বেশি, এটা আসবে না, কনসেপ্ট শিখাই দিলাম। আমার মেইন টার্গেট ছিল তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া চ্যাপ্টারের, ঠিক আছে? আর ছেদ বিন্দু বের করা তুমি পারবা, এটার মধ্যে এটাকে বসাতে সিদ্ধ করবা, কাটাকাটি করবা, যোগ বিয়োগ করবা, ঠিক আছে? এগুলো আসলে বলার মতো কিছু নাই। রেখাদ্বয়ের চিত্র জীবনও আসবে না, তো এইগুলা আসলে ইগনোর করে যাও। তোমাদের অলরেডি যেহেতু চ্যাপ্টার 11 তোমাদের অলরেডি সবারই শেষ হয়ে গেছে এসএসসির কারণে, তো তোমরা আসলে তোমাদের এসএসসি কনসেপ্ট দিয়ে অঙ্কগুলা করবা। আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তোমাদের বেসিক ক্লিয়ার করার জন্য শর্টকাটটা, এন্ড হচ্ছে তোমাদেরকে অ্যাডমিশনের জন্য আরেকটু ভালো মতো প্রিপেয়ার করার জন্য বা তোমাদেরকে তৈরি করে দেওয়ার জন্য একটা পথ দেখিয়ে দিলাম জাস্ট শুধুমাত্র। তো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।